অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি। ভাষা আন্দোলনের পরবর্তী সময়ে কবি শামসুর রহমান এই অভিশাপ দিচ্ছির রচনা করলেন। এই অভিশাপ দিচ্ছি ভাষা আন্দোলনের পরবর্তী সময়ে এক অসামান্য সৃষ্টি, কিন্তু তার খুব ছোট অংশ এখানে পাঠ করলাম। কিন্তু যারা এই মুহূর্তে হাল্লাবোল দেখছেন তারা জানেন যে শুধু ভাষা সন্ত্রাস নয়, আজকের বাংলাদেশে যা চলছে তা প্রকৃতই ডেভিলদের অভিশাপ। আর এই ডেভিলদেরই খোঁজ চলছে কিনা সেটাই জানার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানে। মোহাম্মদ ইউনূস বলছেন ডেভিলদের খোঁজ চলছে, কিন্তু কারা সেই ডেভিল? প্রকৃত ডেভিলদের কি সত্যি খুঁজে পাচ্ছে বাংলাদেশ, নাকি যাদেরকে বলা হচ্ছে ডেভিল, যাদের ওপর অত্যাচার চালানো হচ্ছে, যাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, আজকে বাংলাদেশে নারীরা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে? আর অবাক লাগে কি জানেন তো, মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের নির্যাতিতা বীরাঙ্গনা যারা ছিলেন তাদের বাড়িঘর ছিল না, তাদের বেআব্রু করা হয়েছিল যেভাবে, তাদের পাশে দাঁড়িয়ে শেখ মুজিব সেদিন ঘোষণা করেছিলেন এই ৩২ ধানমন্ডির বাড়ি এদের ঠিকানা, আর মুজিবুর রহমান এদের বাবা। আজকে সেই মুজিবুর রহমান, সেই ৩২ ধানমন্ডির বাড়ি কোথায় গেল সব? আজকে ভাষা দিবসে আমি দেবারতী দাঁড়িয়ে যখন এই অনুষ্ঠান করছি তখন আমার সত্যি গায়ে কাঁটা দিচ্ছে যে সেই বাড়িটা আর নেই, যে বাড়িটায় সত্যি স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল। আমি জানি না যে সেই বাংলাদেশ যেখানে আজকে এই ভারতের বহু মানুষের বহু আত্মীয় স্বজন রয়েছেন, তাদের জমি জমা ঘর বাড়ি অনেক কিছু রয়েছে, আজও আর কোনোদিন সেগুলোর মুখ তারা দেখতে পাবেন কিনা। হয়তো রিলেট করতে পারছেন আপনি, হয়তো বুঝতে পারছেন আপনি যে আর কোনোদিনও বাংলাদেশে একটা পাও আর ফেলতে পারবেন না। কিন্তু জানি না যে এই অভিশাপ, যে অভিশাপ এই মুহূর্তে বাংলাদেশের ওপর, সেটা সময় নির্ধারণ করবে যে কতটা ফলপ্রসূ হবে। এটা সময় নির্ধারণ করবে যে ডেভিলদের সত্যি অভিশাপ লাগবে কিনা, যারা প্রকৃত ডেভিল। আমি আবার বলছি, এই ডেভিলদের খোঁজ কিভাবে বাংলাদেশ চালাচ্ছে, কিভাবে বাংলাদেশ আগামী দিনে চালাবে, নজর থাকবে সেদিকে। আর আজকে আমি প্যানেল শুরু করবো, আমাদের আলোচনা শুরু করবো। আজকে যারা উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে, প্রথমে স্টুডিওতে যারা রয়েছে তাদের সঙ্গে আলাপ করাই। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে মণিকাঞ্চন পাল, বিজেপি তরফ থেকে মুখপাত্র মণিদা রয়েছেন, মণিদাকে স্বাগত। ঝন্টুদা রয়েছেন, ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, বিশিষ্ট অধ্যাপক, ঝন্টুদাকে স্বাগত জানাবো। এবং বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পায়োনিয়ার কমান্ডো অ্যান্ড প্যারাট্রুপার মেজর আমিন আহমেদ আফসারি। আফসারি সাহেব, আপনাকেও স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমি প্রত্যেকের কাছে আসবো ইন্ডিভিজুয়ালি। আমি অন্যদিন হলে হয়তো সত্যি আজকে শুরুতে আফসারি সাহেবের কাছেই যেতাম, কিন্তু আমার একটু জানতে ইচ্ছা করছে যে প্রত্যেকবার, এবং আমি নিজেও বহুবার বহু অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এই ভাষা দিবসে, সেখানে কবিতা বলেছি, গান করেছি, পদযাত্রায় হেঁটেছি, কারণ কোনোদিন তো ভাবিনি যে এটা ওই দেশের আন্দোলন, ভাবিনি। এটা ভেবেছি বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার আন্দোলন, এটা ভেবেছি যে গোটা পৃথিবীর বিভিন্ন কোণায় একই রকম আবেগ নিয়ে, একই রকম শ্রদ্ধার সঙ্গে এই আন্দোলনটা হয়ে এসেছে, আগামী দিনেও হবে। কিন্তু এই রকম মেড়মেড়ে আন্দোলন আজকের দিনে দাঁড়িয়ে কেন যেন আমার মনে হচ্ছে, যে কিচ্ছু হচ্ছে না। কোথাও গান হচ্ছে না, কোথাও বাজনা বাজছে না, কোথাও কথা হচ্ছে না, কোথাও কবিতা হচ্ছে না, কোথাও নাটক হচ্ছে না, কোথাও একটা বর্ণ কেউ ব্যবহার করছে না যে হ্যাঁ এই মুহূর্তে বাংলাদেশের বুকে উর্দু চাপানোর যে চেষ্টা হচ্ছে তার তীব্র বিরোধিতা আমরা করছি, তীব্র বিরোধিতা। বাংলাদেশের মানুষ কে কথা বলছেন?
আমি জানি না এখানে ঝন্টুদা বা মনিদার বন্ধুরা বাংলাদেশে আছে কিনা, আমার বহু বন্ধু রয়েছেন, আমি তাদেরকে যখন জিজ্ঞেস করছি, কথা বলছি, আরে এটা কি হচ্ছে, তোদের তোদের কি অবস্থা এখন, তোরা তো কথা বলছিস, তোরা কি দেখছিস, ওখানে কি এইরকম চলছে? বলছি বিশ্বাস কর ভাই, এটা 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 আমার চেনা বাংলাদেশ নয়। আমরা এত বছর ধরে এখানে যেভাবে পথে নেমেছি, মিছিল করেছি, গান গেয়েছি, স্লোগান তুলেছি, আজকে যে ছবি দেখতে হচ্ছে, আমি একটা উদাহরণ আপনাদের দিই। চট্টগ্রামে এটা আজকের ডেটে দাঁড়িয়ে উদাহরণ, চট্টগ্রামে অমর 21শে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আবৃত্তি অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। মাঝপথে বন্ধ করে দেওয়া হয় কেন, কারা করেছে? আমি সময়টা বলে দিই, স্থানীয় সময় 11:15 দিকে এই ঘটনা, যেখানে চট্টগ্রাম আবৃত্তি সম্মেলন তারা একটি অনুষ্ঠান আয়োজন করেছিল এবং একটি কবিতায় বঙ্গবন্ধুর নাম উচ্চারণের পর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা তার নেতাকর্মীরা গিয়ে প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেন। তারা বলছেন যে রাষ্ট্রবিরোধী কিছু শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, তার মধ্যে ছিল মুজিবার, তার মধ্যে ছিল মুক্তিযোদ্ধা, রাষ্ট্রবিরোধী আন্দোলন, রাষ্ট্রবিরোধী শব্দ। এগুলো যদি রাষ্ট্রবিরোধী শব্দ হয় তাহলে ডেভিলদের খোঁজ কোনোদিন করতে পারবে না বাংলাদেশ, আমার একটা স্থির বিশ্বাস। ঝন্টুদাকে দিয়ে শুরু করবো আজকে। ঝন্টুদা, কি মনে হয়? না, আমি পড়ছিলাম আজকে মুক্তিযুদ্ধের দলিলপত্র আর বীরাঙ্গনা 1971 মুনতাসির মামুন, তার বইটা পড়ছিলাম। দেবারতী, বইটা পড়লে কোনো মানুষ সুস্থ থাকতে পারে না, পাগল হয়ে যাবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগের যে নৃশংসতা পাক বাহিনীর, যে নারীদের স্তন খুঁজে পায়নি, স্তন ছিল না, মানে স্তনহীন নারীর যে প্রথম সংজ্ঞাটা বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের অত্যাচারকারী রাজাকার এবং পাকিস্তানের সেই বাহিনী, যারা আজকে বাংলাদেশের বর্তমান তথাকথিত গণ আন্দোলনের পরবর্তী সরকারের দরদের পাত্র, তাদের দ্বারা যে নৃশংসতা পৃথিবীর ইতিহাসে এই রকম বর্ণনা কোথাও নেই। তুমি বলছো ডেভিলের খোঁজ, ওটা ডেভিলের খোঁজ নয়, ওটা খুঁজে বার করা হচ্ছে বাংলাদেশের সেই মুখগুলোকে যারা ন্যূনতম তার কণ্ঠ বের করতে পারে। জন ওয়াইল্ডক্লিফের কথা মনে নেই? জন ওয়াইল্ডক্লিফকে খুন করার আগে তার জিহ্বাটা কেটে দেওয়া হয়েছিল, যাতে বুক দিয়ে যদি একটু আওয়াজ বেরিয়ে যায় তাতে যদি বিপ্লব হয়। তারপরেও মুখটা সেলাই করে দেওয়া হয়েছিল। আজকে বাংলাদেশের তথাকথিত এই ডেভিল খোঁজার নামে আসল ডেভিলরা যে কায়দায় মানুষের কণ্ঠকে রোধ করছে, এতে প্রমাণিত বাংলাদেশের ভেতরে এই ঘাতক সরকার যারা বিপ্লবের আড়াল করে আসীন হয়েছেন ভিন্ন পথে পিছন রাস্তা দিয়ে, তাদের বিরুদ্ধে জনবিক্ষোভ কিন্তু আছে, শাসক বুঝে ফেলেছে। তাই ডেভিল খোঁজার নামে তুমি খেয়াল করে দেখবে, ডেভিল খোঁজা হয়েছে 7 বছরের ছেলেকে, সদ্য হাঁটতে শিখেছে মেয়ে, ডেভিল মামলা হয়েছে। ডেভিল হয়েছে কারা? এক ঝাঁক সনাতনী হিন্দুর সংখ্যালঘু মানুষগুলো। ডেভিল হয়েছে কারাও? আওয়ামী লীগের সমর্থক, যারা গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রে একটা সরকার পরিবর্তনের কথা বলছিল, যে আমরা ক্ষমতায় আসি না আসি, আপনি ভোট করতে দিন, ভোট হোক, সুস্থ গণতন্ত্র ফিরুক। এই যে তথাকথিত আজকের যিনি এই বিপ্লবের নায়ক ইউনিস সাহেব, সুদখোর ইউনিস সাহেব, এই ইউনিস সাহেবের পিছনে যারাই থাক না কেন, ইউনিসের মুখটা কিন্তু আজ সারা পৃথিবীব্যাপী মোটামুটি চেনা হয়ে গেছে যে তিনি কি চাইছেন। আর বাংলাদেশের একটা বড় অংশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা ইউনিসকে বুঝে গেছেন। তাই দেখবেন এই ডেভিল খোঁজার নামে তাদের কিন্তু খোঁজা শুরু হয়েছে। আমি তোমাকে বলি, আমি অনেক গেস্ট আছে, ভালো ভালো গেস্ট আছে, তারা বলবে অনেক কিছু। আমি বাংলাদেশের আমার যা বন্ধু আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বন্ধু, তাদের নাম বলছি না, তাদের উপরে বর্বর অত্যাচার নেমে আসবে, অত্যাচার, হয়তো গুম খুন হয়ে যেতে পারে। তারা সন্তর্পণে হোয়াটসঅ্যাপে বিভিন্ন লেখাগুলো পাঠাচ্ছেন, প্রকাশ্যে ভাষা দিবস নিয়ে লিখেননি, যেই ভাষা প্রমাণ করে দিয়েছিল এই আন্দোলন ধর্মের চাইতে ভাষা বোধ, ভাষার ভিত্তিতে নিজের আইডেন্টিটি অনেক বড়, পৃথিবীকে পথ দেখিয়েছিল যে বাংলাদেশ, যে শুভবুদ্ধি সম্পন্ন সেই শহীদরা। আজকে বাংলাদেশের তথাকথিত বিপ্লবী এই ডেভিল সরকার, তারা নিকেশ করতে চাইছেন। উর্দু চাপিয়ে দেওয়া, আমি বলছি উর্দু ভালো ভাষা, আরবি ভালো, কোনো ভাষা নিয়ে আমাদের কোনো লড়াই নেই। এইটা চাপিয়ে দেওয়া মানে একটা সাম্রাজ্যবাদী নৃশংস অত্যাচারী
রাষ্ট্র ব্যবস্থার কায়েমি স্বার্থকে চাপিয়ে দেওয়ার নামান্তর সেটাকে চাপিয়ে দিতে চাইছে, কারণ ইউনিসের এবং তার সাঙ্গপাঙ্গদের একটা গ্রেট ইন্টারেস্ট কাজ করছে, সেটা বড় ধরনের একটা ইকোনমিক্যাল বেনিফিট। আমি ইন্টারেস্টের জায়গাটায় আসবো ডেফিনেটলি, কিন্তু তার আগে জানিয়ে রাখি যে আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে এই আলোচনায় যোগদান করেছেন নিঝুম মজুমদার, ব্যারিস্টার, সলিসিটার। নিঝুমদাকে প্রথমত স্বাগত তো জানাবোই, এবং তার পাশাপাশি যখনই অনুষ্ঠান করেছি নিঝুমদার সঙ্গে বাইরে থেকে উনি বসেছেন। আজকে আমরাও সত্যি অনার্ড যে ওনাকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি। যাই হোক, আমি আসবো নিঝুমদা আপনার কাছে, কিন্তু তার আগে এই যে কিছুক্ষণ আগে ঝন্টুদা বলছিলেন না যে আন্দোলনের কারণ তো অনেক রকম হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু যেখানে ধর্মকে সরিয়ে ভাষা প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন হয়, সেই আন্দোলন শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মননে চিন্তনে সারা জীবন স্থায়ী থাকবে, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু যে আন্দোলন ধর্মের ভিত্তিতে হচ্ছে, এবং ধর্ম মানে আমি জানতে চাইবো আজকে যারা ওপার বাংলার মানুষ, এপার বাংলার মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন, ধর্মের প্রকৃত সংজ্ঞাটা আপনাদের কাছে কি? আমি ডেফিনেটলি উত্তর খোঁজার চেষ্টা করব, এবং ধর্মের পরিচয় সামনে আসার পরে যে কোনো রমণীকে ধর্ষিতা হতে হয় সেই খবর আপনাদের দেখাবো। নতুন খবর নয়, তাও এখানে একটু না উল্লেখ করে পাচ্ছি না, যে কথা আমি বিরতিতে যাওয়ার আগে বলছিলাম, যে ঢাকা রাজশাহী রুটে মধ্যরাতে বাসের মধ্যে কি নির্মমতা চালানো হলো। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া কিছু মানুষ, এবং যে প্রতিক্রিয়াগুলো আমাদের কাছে আসছে শুনলে হাড় হিম হয়ে যাচ্ছে, যে ওনারা একথা বলছেন যে দুজন তরুণী ছিলেন বাসের মধ্যে সেই সময়ে, এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয় তাদের ধর্ম পরিচয় কি, এবং যখন তারা জানতে পারেন যে তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, তখন তাদের ওপর আক্রমণ চালানো হয় এবং শ্লীলতাহানি, ধর্ষণ। এই পরিস্থিতি কি গোটা বাংলাদেশের? আফসারি সাহেব রয়েছেন, আমি উত্তর নেব অবশ্যই, কিন্তু এই যে এরা কারা, যারা হঠাৎ করে একটা বাসের মধ্যে এইভাবে আক্রমণ চালালো? অর্থনৈতিকভাবে এই দেশটা কোথায় পৌঁছেছিল আর আজকে কোথায় গিয়েছে? চাকরি বাকরি যুব সমাজের কাছে কি নেই? ডাকাতি করতে হচ্ছে, লুটতরাজ চালাতে হচ্ছে, যা খুশি তাই হচ্ছে দেশটাতে। খারাপ লাগার কথা। আমি জানি না, আফসারি সাহেবের কাছে আসার আগে আমি সেই ছবি আপনাদের দেখাবো, এবং অবশ্যই একটু প্রতিক্রিয়া দেখাই পুলিশ আধিকারিক যারা রয়েছেন কি বলছেন, এবং কিছু প্রতিক্রিয়া এমন রয়েছে যারা ভিকটিম কি বলছেন দেখুন। আমার কাছে 1,20,000 টাকা ছিল, গাড়ির মধ্যে যা কিছু ছিল সব ছিনতাই করে নিয়ে নিচ্ছে ডাকাতেরা, এবং ড্রাইভার হেল্পার ওদের সঙ্গে জড়িত ছিল। ঘটনাটি হচ্ছে যে একটি বাসে কিছু যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় গাজীপুর থেকে। তো টাঙ্গাইল মির্জাপুর যাওয়ার পথে বাস আলারা সুপারভাইজার 6-7 জন যাত্রী উঠায় একবার রাস্তা থেকে। যাত্রী উঠানোর পরে ওইখান থেকে ওই যে 6-7 জন ছিল, এরা ছিল ডাকাতের দল। ওইখান থেকে 2 জন বাসের ড্রাইভারকে উঠিয়ে দিয়ে ওরা বাসের সিটে বসে, ড্রাইভারের সিটে, আর বাকিগুলি ছুরি ধরে যাত্রীদের উপরে। তো 2 জন মেয়েকে ধর্ষণ করা হয়। একটা মেয়ের বয়স 20 বছর, আর একটা হিন্দু মেয়ে থাকে। তো স্বামীর সামনে মেয়েটাকে জোর করে নিয়ে যায়, পিছনের সিটে নিয়ে যায়, আর আরেকটি মেয়েকে ওই সিটে অবস্থায় হেনস্থা করে এবং ধর্ষণ করে কিছু মহিলাদের। তো এত বড় একটা দুর্ধর্ষ ঘটনা, দুর্ধর্ষ ডাকাতি। তো এক লোকের 1,20,000 টাকা নিয়ে যায়। ওই লোকের অভিযোগ ছিল যে আমি 20,000 টাকা প্রথমে দেওয়ার পরে ডাকাত দলকে সে বাসের ড্রাইভার এবং যারা সুপারভাইজার হেল্পাররা বলে ওনার কাছে আরো টাকা আছে, এই টাকা নিয়ে তারপর নিয়ে মারধর করে। ওই বাসের সবাইকে মারধর করে, 2টা মেয়েকে ধর্ষণ করে, কিছু নারীকে হেনস্থা করে। আমরা বড়াইগ্রাম থানা মোড়ে বাসটিকে থামাতে সক্ষম হই, এবং এক্ষেত্রে 3 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বাসটিও জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই হচ্ছে বক্তব্য যারা আক্রান্ত হয়েছিলেন এবং পুলিশ আধিকারিকের। যাই হোক, আমি আফসারি সাহেবের কাছে আসব, এবং তার আগে আমি এটাও একটু আমার যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন দর্শক বন্ধুরা রয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যে, এবং যারা প্যানেলিস্ট রয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো যে আমরা আজকে যখন আলোচনাটা করছি, বা প্রতিদিনই যখন আলোচনা করি, আলোচনায় বসি, এই ধরনের অনুষ্ঠান করি, তখন হতে পারে যে কারুর আবেগ অন্য কারুর কোনো আবেগকে হয়তো একটু আঘাত দিল বা অন্য কিছু। যাই হোক, তবু আমি এই রিকোয়েস্টটা রাখতে চাইবো যে কেউ যেন কোনো রকম ব্যক্তিগত আক্রমণে না যায়, এবং শালীনতা বজায় রেখে, এবং যেগুলো পার্লামেন্টারি শব্দ সেইগুলোকে একটু ব্যবহার করি, যাতে কথাগুলো বলার চেষ্টা করি।
এমন কোনো কথা যাতে অপরে দুঃখ পাক সেটা একটু অ্যাভয়েড করাই ভালো। যাই হোক, আমি আফসারি সাহেবের কাছে আসবো। আফসারি সাহেব, হাসিনাহীন বাংলাদেশ, যে বাংলাদেশে যা অভিযোগ উঠছে যে বারবার মৌলবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই পরিস্থিতিতে বাংলাদেশে কিরকমভাবে পালিত হলো, কি খবর রয়েছে আপনার কাছে? জি, আশা করি আমাকে পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আমি একটু বাইরে থেকে আজকে অনুষ্ঠানে যোগ দিলাম আপনাদের অনুরোধ রক্ষা করার জন্য। বাংলাদেশ থেকে যোগ দেওয়ার উদ্দেশ্য হলো বাংলাদেশ সম্পর্কে যদি কিছু বলতে পারি আপনাদেরকে। না, আপনি চাইলে সর্বপ্রথম এখানেও আসতে পারেন, সাদর আমন্ত্রণ রইল আপনাকে, আমার স্টুডিওয়ে এসেও আপনি কথা বলতে পারেন। পারবো, যদি আপনারা ভিসা বন্ধ করেছেন, তো বাংলাদেশে এখন ভিসা বন্ধ রেখেছেন আপনারা, ভিসাটা খুললে দিলেই আমি আসবো ইনশাআল্লাহ। বেশ, আগাম আমন্ত্রণ রইল। হ্যাঁ, বলুন। জি, থ্যাংক ইউ। ভিসা পেলেই অবশ্যই আমি যাব, গিয়ে আপনাদের সাথে কথা বলবো, দেখা করবো ইনশাআল্লাহ। 52 শহীদ সহ 71, 90 এবং 24-এর সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে বাংলা ভাষাভাষী, পৃথিবীর সকল বাংলাভাষী মানুষকে আজকে আমরা এই 21শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। যদিও এই ভাষা এমন এক ভাষা, যেই ভাষার জন্য অনেক রক্ত দিতে হয়েছে আমাদেরকে। পৃথিবীর মাতৃভাষা এস্টাবলিশ করার জন্য আর কোনো দেশে এত রক্ত হয়তো দিতে হয়নি, এবং আমি নিশ্চিত যে দিতে হয়নি। কিন্তু আমরা সে রক্ত দিয়েছি, আমরা প্রতিবাদ করেছি। কিন্তু আমরা উর্দু, যদিও তারা সংখ্যায় কম ছিল, বা অন্য পাঞ্জাবি কোনো ভাষাকেই আমরা ছোট করে দেখিনি। আমরা শুধু বলেছিলাম যে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে অন্যতম একটা ভাষা হিসাবে ধরতে হবে। যদিও ভারতেও আজকে হিন্দির পরে বাংলা একটি অন্যতম ভাষা, প্রায় 20 কোটি লোক, ওখানে 10 কোটি লোক প্রায় বাংলা ভাষায় কথা বলেন। তো বাংলা ভাষা একটি আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে, এবং এই ভাষা প্রতিষ্ঠিত করার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আজীবন আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং বলবো। তবে এই ভাষা দিবসে আপনাদের যে ভাষা, একটু আগে খুব ভালো লাগলো যে একজন যেন আরেকজনকে আক্রমণ করে কথা না বলি, এই জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। কিন্তু একটা জাতি আরেকটা জাতি, একটা দেশ আরেকটা দেশকে কত ছোট করে কথা বলতে পারে তার নমুনা কিন্তু আপনাদের টেলিভিশন। যদিও ভারত এখন 2 ভাগে বিভক্ত। শুভ বুদ্ধি যাদের আছে তারা বাংলাদেশের মানুষের সাথে সুসম্পর্ক রাখছে। কিছু কিছু মিডিয়া, বিজেপি, আপনাদের যে মোদী এবং মোদীর দলেরকে সমর্থন করে যারা কথা বলছেন, তারা বাংলাদেশকে কালো চশমায় দেখছেন। এই একটু আগে যে বাংলাদেশের বর্ণনা শুনলাম, আমি বাংলাদেশের থেকে তা দেখছি না। তো সুতরাং আমি বলতে চাই, আমেরিকা যখন আপনাদের নাগরিকদের হাতে পায়ে শিকল পরিয়ে প্লেনে উঠিয়ে পাঠিয়ে দেয় দেশে, তখন সেই ধরনের আলোচনা না রেখে বাংলাদেশে কোথায় কি ঘটছে, কি তুলে আনা যায়, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, সেই চেষ্টায় আপনারা রক্ত, যা কখনোই সফল হবে না। যে চিটাগংয়ে একটা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর নাম নেওয়ার জন্য এই প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হচ্ছে। যেই বঙ্গবন্ধুর 32 নম্বর বিল্ডিং কে আমরা শ্রদ্ধা করতাম এক সময়, সেই বিল্ডিং কে আমরা ঘৃণা করি। এখন বলি, একজন বক্তা বলেছেন, সঠিক বলেছেন, পাকিস্তানে নারী অত্যাচার হয়েছিল, কিন্তু ছাত্রলীগ, আওয়ামী লীগের নারী অত্যাচার এবং জুলাই আগস্টের 2000 শহীদ, এখন কিছু জীবন্ত শহীদ আছে যাদের দিকে তাকানো যায় না। ছাত্রলীগের 5 সন্তানের মাকে ধর্ষণ, সেঞ্চুরি করা, নানা রকম অত্যাচার পাকিস্তান যা করতে পারেনি, বঙ্গবন্ধুর দল, শেখ হাসিনার দল, শেখ হাসিনা লীগ তা করেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি কারো কথায় বাধা দেব না। আমার কথা 2 মিনিট 1 মিনিট যাই হোক শুনবেন। একবার কল্পনা করে দেখুন, ভারতে যদি আজকে সকল পুলিশ পালিয়ে যেত, ভারতের যদি সকল এমপি পালিয়ে যেত, ভারতের যদি প্রধানমন্ত্রী পালিয়ে যেত, ভারতের যদি সকল সরকারি বড় অফিসিয়াল এবং সামরিক অফিসার পালিয়ে যেত, তাহলে কি বাংলাদেশের পরিস্থিতির চেয়ে ভালো পরিস্থিতি ভারতে থাকতো? বা কোনো দেশে পৃথিবীতে কখনো কি এই ধরনের ঘটনা ঘটেছে যে নিজের কর্মী, নিজের দলের লোকদেরকে এতিম করে রেখে পালিয়ে গিয়েছে? সুতরাং আপনারা যার পক্ষ নিচ্ছেন, আজকে ভারতে 2টি পক্ষ, কেউ হাসিনাকে ওখানে রাখতে চায়, কেউ হাসিনাকে ওখানে বোঝা হিসাবে দেখতে চায় না।
সুতরাং ভারতের যে নাগরিক, আমরা ভারতের নাগরিককে আন্তরিক শ্রদ্ধা জানাই, কারণ তারা 71-এ একবেলা না খেয়ে সেই খাবার আমাদের ক্যাম্পে পাঠিয়েছেন, আমাদের শিবিরে পাঠিয়েছেন, যেখানে আমাদের শরণার্থী শিবির ছিল। তার প্রতি আমরা শ্রদ্ধা করি এবং ভারতের নাগরিক কখনোই আমাদের বিদ্বেষের চোখে দেখেনি। আজকে বাংলাদেশকে আপনারা যে দেখছেন যে চোখে, সেটা আপনাদের চোখের সমস্যা, আপনাদের চশমার সমস্যা, সেটা বাংলাদেশের সমস্যা নয়। বেশ, আফসারি সাহেব, বুঝলাম যে কি আপনার বক্তব্যের মোটামুটি সারমর্ম একটা বুঝতে পেরেছি। আমি আসবো আবার আপনার কাছে। আমি তার আগে আপনার বক্তব্যের কয়েকটা অংশ থেকে আমার যেটা মনে হলো যে নিজুমদার কাছে একটু না গেলেই নয়, যে এই যে হাসিনাকে সরানো বা আমি আসবো আফসারি সাহেব, আসবো প্লিজ একটু 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 শুনে নিন, সবার বক্তব্য একটু শুনে নিন। আমি আসবো আফসারি সাহেব, আমি আসবো। আপনি তো বলেছেন, আপনি তো অনেকক্ষণ বললেন, আমি আসছি আপনার কাছে, আপনি একটু ধৈর্য ধরে থাকুন। বাংলাদেশের মানুষ যার করেছেন যে ভারতের পক্ষে কথা বলবে, একটু ধৈর্য ধরে থাকুন, আপনার পক্ষে কথা বলবে। আচ্ছা আফসারি সাহেব, আমি একদম শুরুতেই বললাম যে ব্যক্তিগত আক্রমণগুলো আমরা করব না এবং সবাই যাতে সঠিকভাবে বলার সুযোগ পায়, তার ব্যবস্থা একটু আমাদের সবাইকে করে দিতে হবে। কারণ এখানে তো এটা তো একটা আলোচনা সভা। প্লিজ আমি একটু রিকোয়েস্ট করছি আপনাকে, সবার বক্তব্য শুনুন, আবার আপনার সুযোগ আসবে, আপনি বলবেন। নিজুমদা, আমি যেটা জানতে চাইছি আপনার কাছে সেটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন, যেটার জন্যই এত অশান্তি, ঝামেলা, গন্ডগোল ইত্যাদি। তো সেই কোটা বিরোধী আন্দোলনের আমি জানি না শেষটা আমি বলতে পারবো কিনা, এই শব্দবন্ধ ব্যবহার করা যাবে কিনা যে শেষ হয়ে গিয়েছে আমি জানি না, কিন্তু যে কারণে কোটা বিরোধী আন্দোলন তৈরি হওয়া, হাসিনার দেশ ছাড়া এবং তার পরবর্তী এই পরিস্থিতি তৈরি হওয়া, এর মধ্যে তো কোনোটার সঙ্গে কোনো মিল নেই। আন্দোলন এক কারণে হলো, আর আজকে বাংলাদেশের যা পরিস্থিতি তৈরি হয়েছে, দুটোর মধ্যে কি কোনো মিল আছে? আজকে একটা দেশের নির্বাচন, সেটা কবে অনুষ্ঠিত হবে কেউ বলতে পারছে না। তাহলে এই দেশটাকে আমরা কিভাবে গণতান্ত্রিক দেশ বলবো? ধর্মনিরপেক্ষ নিয়ে তো এরাই নিজেরাই কনফিউজড, এরা বুঝতেই পারছে না যে সংবিধানে রাখবে না। আমি শেখ মুজিবুর রহমানের কথা ছেড়ে দিচ্ছি, তাকে যেভাবে মানে কি বলবো, যাই হোক, উনি হয়তো দেখতে পাচ্ছেন যেখানে আছেন যে কি অবস্থা, যে না ভাই আমি চলে এসেছি, ভালো হয়েছে, এই বাংলাদেশ আমার নয়। আমি একটু জানতে চাইবো নিজুমদা, যে এটা যেটা বাংলাদেশে এই মুহূর্তে হচ্ছে, এটা কি কোটা বিরোধী আন্দোলনের পরবর্তী পর্যায়ে, এটা কি কোনোভাবে বলা যায়? নিজুমদা, অনেক ধন্যবাদ। এখানে একটু আগে যে ভদ্রলোক কথা বললেন, তিনি তার বক্তব্যের শুরুতে বলেছেন যে আমি কারো কথাতে বাধা দেব না, খুব বড় গলায় বললেন না, কিন্তু আমার নামটা শোনার পর থেকেই উনি যেইভাবে খেকিয়ে উঠলেন, মনে হচ্ছে কোনো, আমি শব্দটা বলতে চাচ্ছি না, একটা পশুর কথা আমার মনে পড়ে গেল, ঠিক সেভাবে খেকিয়ে উঠলেন। খেকিয়ে ওঠা যাবে না, কারণ উনাকে মাথায় রাখতে হবে যে উনি একজন শখের রাজনীতিবিদ। শখের রাজনীতিবিদের এত রাগলে চলে না। যাদের কোনোদিন ভোট করেনি, একটা ক্লাব করেছে, 2-3 জন মিলে সেখানে ক্যারাম বোর্ড খেলে, লুডো খেলে, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জীবন, বের হয়ে আসার পরে মনে হলো যে একটু পানিতে, একটু গাছে অনেক পানি দিলাম, এবার একটু রাজনীতি করি, হ্যাঁ লেফট রাইট করার সুযোগ পাচ্ছেন, তা একটু দৌড়াদৌড়ি করবে। আচ্ছা যাই হোক, তো খেকালে চলবে না, শুনতে হবে কথা। এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে কোটা বিরোধী আন্দোলন যে ছিল না, তার একটা কথা আপনাকে, 2 দিন আগেরই একটা ভিডিও প্রকাশিত হয়েছে, জামাতের যে ছাত্র সংগঠন ছাত্র শিবিরের, যার নাম হচ্ছে মির্জা গালিব একটা ভিডিওতে বলছে, সাদিক কায়ুমের সাথে একসাথে তারা দুজন বলছে যে আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম যে শেখ হাসিনা সমস্ত কিছু মেনে নিচ্ছে, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে না সব কিছু মেনে গেলে তো হবে না। এটা কিন্তু কোট আনকোট ভিডিওটা আমার কাছে আছে, কেউ চ্যালেঞ্জ করলে, এটা সবাই দেখেছে যদিও, বলেছে যে না সব কিছু মেনে গেলে তো হবে না, আমাদেরকে নতুন করে 9 দফা দিতে হবে। তার মানে আন্দোলনটা কোটা নিয়ে ছিল না, আন্দোলন ছিল যে উনি যেহেতু মেনে নিয়েছেন, তাহলে তার আমি ঝামেলাটা করতে পারছি না, তাই নতুন করে একটা ঝামেলা বাঁধাও। তাহলে শুরু থেকেই এই যে আপনি অবাক হচ্ছেন যে আন্দোলন হলো কোটা নিয়ে, তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটা ব্যাপার এখানে এসছে, সেটাও ক্ল্যারিফাই করা প্রয়োজন, যে বারবার বলা হচ্ছে যে উনি এতিম করে দিয়ে চলে গেছেন। এই যে যেই ভদ্রলোক বলাটা ঠিক হচ্ছে কি না, যিনি বলছেন তিনি যেই সংস্থাতে চাকুরি করতেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী, তারা গার্ড দিয়ে তাকে একটা নিরাপদ স্থানে সরিয়ে এনেছেন। যদি ধরতে হয় তাহলে তিনি তার ওয়াকারকে ধরুক, এখন জঙ্গি বাহিনীর যে প্রধান আছে তাকে ধরুক গিয়ে,
তাদের যে আরও সেনা অফিসার আছে তাদেরকে ধরুক। যে এখন একটা দেশের সেনাবাহিনী যদি গার্ড দিয়ে একটা বিমানে করে এনে আরেকটা দেশে নিরাপদ স্থানে রাখে, সেটা পালানো হয় কি করে? হ্যাঁ, আসলে ক্লাবে বসে থেকে ক্যারাম বোর্ড খেললে আর লুডো এবং দাবা খেললে দেশের রাজনীতি বোঝা যায় না। এই যে বারবার করে এখানে বলা হচ্ছে যে আপনার একটা বাসের ভেতরে একজন নারীর ধর্ম জানতে চেয়ে তাকে ধর্ষণ করেছে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এর আগে ভারতকে নানানভাবে দোষী সাব্যস্ত করা হতো, এইটা হয় সেটা হয়, ভারতের একটা ঘটনা ঘটলে বাংলাদেশে সেইটা নিয়ে রীতিমতো আলোচনা হয়। কিন্তু ভারত যখন বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলে তখনই বলে যে আপনাদের আমেরিকা থেকে লোক পাঠিয়ে দিচ্ছে, আপনি ওইটা বাদ দিয়ে এটা নিয়ে কথা বলেন না কেন? কই, আমি তো এই সব ধরনের লোককে কখনো দেখলাম না যে বাংলাদেশে যে সৌদি আরবে যেসব নারীরা যায় সেইখানে ধর্ষিত হয়, তাদের যে পেয়ারের যে সৌদি আরবের হুজুররা সেগুলো করে, এবং নানানভাবে বাংলাদেশের মধ্যপ্রাচ্যে যেসব শ্রমিকদেরকে আপনার নানানভাবে নির্যাতন করা হয়, কখনো তো আমি ওনাদেরকে এগুলো নিয়ে কথা বলতে দেখলাম না, অন্যকে উপদেশ দিচ্ছে। আর সবচাইতে আশ্চর্য ব্যাপার যেটা লাগছে যে ভারতের কোনো টিভি চ্যানেল কিভাবে কথা বলবে সেটা শিখিয়ে দেওয়া হচ্ছে বারবার। মানে তাদের ধারণা যে বাংলাদেশে তারা যেভাবে কথা বলে, এই খবর প্রকাশ করা যাবে না, ওই খবর প্রকাশ করা যাবে না, আপনি আমার কথা বলবেন, আমার ক্যারাম বোর্ড খেলা সবসময় দেখাবেন, আমি যে একটা ক্লাব বারবার সেটা দেখাবেন, আমি একজন শখের রাজনীতিবিদ সেটা দেখাবেন, আমি কীভাবে ফুল দিচ্ছি সেটা দেখাবেন। ভারতের মিডিয়া তো এটা না, ভারতের মিডিয়া সেটাই বলবে যেটা তার বলা উচিত। ফলে প্রশ্নটা যেটা ছিল যে এটা কোটা বিরোধী আন্দোলন ছিল না, আর এই যে আপনারা যা দেখছেন এটাই তাদের মনে ছিল। এই দেশকে তারা পাকিস্তান বানাতে চায়, এবং এই সেনাবাহিনীর ভিতরে থাকা এই শখের রাজনীতিবিদরাই এই সাহায্যটা এখন করছে, যাদের কোনো কাজ নেই অবসর জীবনের পরে। এদেরকে বলা হয় হাঁটুর নিচে, আচ্ছা থাক ওইটা বললাম না, হাঁটুর নিচে বুদ্ধি অনেকেরই থাকে, তো শখের রাজনীতিবিদ, হাঁটুর নিচে বুদ্ধি, এরা এখন এসব বলছে। বুদ্ধিটা আগে একটু কোমরের উপরে উঠুক, একটু মাথা পর্যন্ত যাক। হ্যাঁ, সবসময় লেফট রাইট করে তো আর রাজনীতি চলে না। লেফট রাইটের ভিতরে রাজনীতি নাই, মাথার মধ্যে রাজনীতি থাকতে হয়। এটা হচ্ছে আমার উত্তর। বেশ, আমি একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি নেব খুব দ্রুত। এই বিরতির পরে ফিরে এসে আমি একটু জানিয়ে রাখবো আপনাদের যে ইতিমধ্যেই আমাদের সঙ্গে বিশিষ্ট লেখিকা তাসনিমা নাসরিন এই অনুষ্ঠানে যোগদান করেছেন। তাসনিমাদি, আপনাকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমি আসবো ডেফিনেটলি আপনার কাছে, কিন্তু খুব দ্রুত একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। হল্লা বউল co-sponsored by ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। রোহন, রোগ সব জায়গায় আছে, পুরো দিন সাবধানে থেকো। প্রমিস মা, মায়ের কাছে প্রমিস, আনন্দটাই মিস। মায়ের কাছে প্রমিস, আনন্দটাই মিস। রোহন, ছাইদা, ওই ভয় পেতে নাকি? বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? ইম্পসিবল। সেই জন্য ডেটলের নতুন প্রমিস, ভারতের প্রথম সাবান যা দেয় পুরো 12 ঘন্টা প্রোটেক্টিভ শিল্ড। ডেটল, সুরক্ষার বিশ্বাস এখন সারাদিন সঙ্গে। প্রাণ যায় যাক, পালস না যায়। যে কোনো অনুষ্ঠানের জন্য ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয় একান্ত আপন, মহাবীরতলা, নিউ আলিপুর, কলকাতা। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। বাহিনীরা গর্জন করবে। টাটা উইমেন্স প্রিমিয়ার লিগ 14 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত জিও হটস্টার আর স্টার স্পোর্টসে। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড HDPE, UPVC এবং SWR পাইপ অ্যান্ড ফিটিংসের ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051388879। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ, আপনার জলের কমপ্লিট সলিউশন। বাছাই করা খাঁটি কাশ্মীরি লঙ্কা থেকে তৈরি এভারেস্টের কাশ্মীরি লাল। কম ঝাল, বেশি লাল, রান্নায় করে দারুণ কামাল। আরে ये तो टूट के अपनी गाड़ी पर गिरेगा। नहीं टूटेगा। तुम तो एकदम सही थे। देखो वो इतना बड़ा स्ट्रॉन्ग पेड़ टूट गया, पर ये एकदम अटूट। सिर्फ स्ट्रॉन्ग होता तो ये भी टूट जाता। ये साथ में फ्लेक्सिबल भी है, बिल्कुल श्याम स्टील जैसा। शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT पर, स्ट्रॉन्ग भी फ्लेक्सिबल भी। आपदा मुसीबत कोई भी आए, ये घर को हमेशा अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग।
হল্লা বউল কো স্পন্সর্ড বাই ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ফিরে এলাম বিরতির পর, আর তসলিমা দিদির কাছে যাব, কিন্তু যেহেতু একটা মানে প্রেক্ষিতে কিছু কথা উঠে এসেছে, তাই জন্য একটু এখানে বিজেপির মুখপাত্র মণিকাঞ্চন পাল রয়েছেন, আমি একটু মণিদার কাছে যাব। মণিদা, আপনি বোধহয় কিছু বলতেও চাইছিলেন, তখন হাত তুলে। দেখুন, একটু সংক্ষেপেই বলার, মেজর আফসারি বাবু যেগুলো বললেন তার কাছে প্রশ্ন, আপনারা মানে আপনার টিমের যারা যারা আছেন, যারা নিজেদের বাংলার মানে বাংলাদেশের একদম চিফ আর মুখ ভাবেন, তারা কিন্তু এই চ্যানেলে যতগুলো আমি শো করেছি, তারা 15ই আগস্টের যাই অভ্যুত্থানের কথা, একটা লোক দেখানো অভ্যুত্থানের কথা বলেন, 15ই আগস্টের আগের কথা বলেন, 15ই আগস্ট 2024-এর আগের কথা বলেন, 15ই আগস্ট 2024-এর পরে কি হয়েছে সেই কথা কিন্তু আপনারা কোনো সময় বলেন না। নাম্বার 1, আপনি বললেন ভারতবর্ষের মোদী সরকারকে গালমন্দ করলেন, আর তার সাথে বললেন যে এখানে শেখ হাসিনাকে রাখতেও চায় না, অনেক দল আছে বা অনেক মানুষ আছে। আপনি আপনার টার্মে বলবেন যে ভারতবর্ষের কোন রাজনৈতিক দল প্রকাশ্য সভা করে বা প্রকাশ্যে কোনো প্রেস কনফারেন্স করে বা আপনাকে টেলিফোনে, মোবাইলে, হোয়াটসঅ্যাপে, SMS-এ জানিয়েছে যে আমরা চাই হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিক? কে বলেছে? এই মিথ্যাচার আপনি করছেন কেন? এই মিথ্যাচার করছে বলে আজকে আপনাদের বিরোধিতা আমাদের করতে হচ্ছে। নাম্বার 2, আপনি বললেন বাংলা ভাষা আজকে এতিম। এতিম কোন দিন বাংলা ভাষা হলো? আপনি বলে দিলেন বাংলা ভাষা। তো সুতরাং বাংলা ভাষাটাকে বাংলা ভাষাভাবে বলুন। আর শেষবার বলি যে আপনার বাংলাদেশ কেন, ভারতবর্ষের 99% মুসলিম কনভার্টেড। আপনার ঠাকুর দাদা পর্যন্ত হিন্দু ছিল, আপনারা কনভার্টেড মুসলিম। এই কারণে আপনারা, যেটা আমার আগের বক্তা বললেন, যে আপনারা যখন আরবে যান, মানে মুসলিম কান্ট্রিতে যান, আপনাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির থেকেও বাজে ব্যবহার করা হয় আপনাদের সাথে খুব বাজে ব্যবহার করা হয়, আপনারা সেটা জানেন। এবং এই ভাষা মনে করতে হয় যেন পশু ছাগলের মতো ব্যবহার করা হয়, তারপরেও তাদের বিরুদ্ধে কথা বলেন না, আর শুধুমাত্র টিভি চ্যানেলে বসে ভারতবর্ষের বিষোদগার করেন। এবং যেভাবে ভারতবর্ষের বিরোধিতা আপনারা করছেন, তাতে কিন্তু খারাপ দিনই আসছে। শেষ বলে রাখি যে মৌলান কাশাফ, যে লস্করি তৈবা এবং হাফিজ সঈদের খুব ক্লোজ রিলেটিভ ছিল, তাকে আনআইডেন্টিফাইড ব্যক্তিরা মেরেছেন। গত 1 মাসে 4 জন টেরোরিস্ট বাংলাদেশে, এরকম কে মেরে যাচ্ছে কেউ খুঁজে পাচ্ছে না। সুতরাং পাকিস্তানে কে মেরে যাচ্ছে খুঁজে পাচ্ছে না। গত 1 বছরে কম করে 100 জনের উপরে নাম করা টেরোরিস্ট মারা গেছে পাকিস্তানে। কারা মারছে, কে মারছে, কিছু বুঝতে পারছে না। সুতরাং যখন আপনারা ভারতের বিরোধিতা করবেন, ভারতের মতো একটা শক্তিশালী দেশের বিরোধিতা করবেন, তখন এটা মনে রাখবেন যে সব কিছু দেখছে আপনার আল্লাহ, আমার ভগবান, সব কিছু কিন্তু দেখছে। আপনার টার্মে আমার প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেবেন। বেশ, আমি তসলিমাদির কাছে আসবো এবার, আমি আফসারি সাহেবের কাছে আবারও পরবর্তী ক্ষেত্রে আসবো, কিন্তু তার আগে দিদি আপনার কাছে যেটা জানতে ইচ্ছা করে, প্রথমেই জানি যে আজকে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এই দিনে আপনার সঙ্গে কথা বলা সৌভাগ্য হচ্ছে, এটাই একটা বিশাল বিষয়। কীরকম রয়েছেন আগে জানি আপনার কাছে? মানে আমার কথা বলছেন, আমি কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালোই আছি। বেশ, কতদিন ভালো থাকতে পারবেন যা চলছে আপনার সোনার বাংলায়? না, সেই আমি তো দেশে থাকি না, সে তো জানি, তোমাকে মেরেই ফেলতো এর মধ্যে। আমি বলছি না, মনটা তো ওখানেই পড়ে আছে, মানে পড়ে থাকার কথা ওখানে পড়ে আছে। হ্যাঁ, সেই জন্যই বলছি যে মন কি খারাপ হয় না এই সমস্ত খবর যখন শুনেন? নিশ্চয়ই সেগুলো তো আমি প্রকাশ করছি, মনে যা হচ্ছে, যা দেখছি, রিয়াকশন তো দিচ্ছি। তাতে দেখা যাচ্ছে যে মন খুবই বিক্ষিপ্ত, খুবই খারাপ। অন্য কোনো দিকে মন বসাতে পারছি না, দেশকে নিয়েই ভাবছি। আর দেশে যা হচ্ছে তাতে খুব আশঙ্কা হচ্ছে যে দেশের কি হবে, ভবিষ্যৎ কি, এগুলো নিয়ে তো আশঙ্কা হচ্ছেই। বেশ, এটা তো ঠিকই যে মন খারাপ হচ্ছে, দুশ্চিন্তা হচ্ছে, কোথাও একটা আতঙ্ক গ্রাস করছে, কিন্তু আমার যেটা এখানে জানার, যে এটা তো যারা বাংলাদেশকে ভালোবাসি আমরা, আপনারা মানে দু দেশের দুপারের কথার মানুষের কথাই বলছি, যারা ভালোবাসি বাংলাদেশকে, তাদের এই আশঙ্কা, এই ভয়, এগুলো হচ্ছে। কিন্তু
যদি আমি বেশ কিছু বছর ফিরে গিয়ে আপনার মানে লেখা লজ্জা এই প্রসঙ্গটাকে একটু সামনে আনতে চাই, সেই যে কাহিনীকে সামনে রেখে আপনি লজ্জার অবতারণা করেছিলেন, আজকে তো সেটা আর বিক্ষিপ্ত ঘটনা নয় দেখছি। আপনি সেদিন যেটা দেখতে পেয়েছিলেন, আজকে এই ঘটনা বাংলাদেশের আকছার ঘটনাগুলোর মধ্যে অন্যতম। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের নয় ভয় হচ্ছে, আপনার নয় মন খারাপ, কিন্তু সার্বিকভাবে মুজিবার, রফিক, বরকত, তসলিমার বাংলাদেশ, সোনার বাংলার মুখ পুড়ছে নাকি গোটা বিশ্বের কাছে? সেইটা নিয়ে কে ভাবছে? হ্যাঁ, তা তো অবশ্যই। আমরা সবাই দেখতে পাচ্ছি কিভাবে জামাতি জিহাদি জঙ্গিরা দেশকে দখল করে নিয়েছে। এখন আজকে 21শে ফেব্রুয়ারি, এই মহান 21শে ফেব্রুয়ারির দিন কখনো কল্পনাও করিনি যে শহীদ মিনার ভেঙে ফেলা হবে। কুমিল্লা একটি শহীদ মিনার ভেঙে ফেলা হয়েছে, কোথাও ভাষা শহীদদের মুখে কালি মেখে দেওয়া হয়েছে, ছবির মুখে কালি মেখে দেওয়া হয়েছে, কোথাও আজকে 21-এর অনুষ্ঠানে বঙ্গবন্ধু আর 71 প্রসঙ্গ ছিল বলে সেই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। আর চারদিকে তো চলছেই সেই জ্বালাও পোড়াও, মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস, স্মৃতি, ভাস্কর্য, জাদুঘর সব ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই দেশ থেকে তো কিছু আশা করা যায় না। দেশের যারা ক্ষমতায় তারা পাকিস্তানপন্থী, তারা মুক্তিযুদ্ধের সময় তারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা পাকিস্তানের পক্ষে ছিল। তারা এখন সেটা প্রকাশ করছে। এখনো হয়তো শহীদ মিনার, ঢাকার যে শহীদ মিনার, সেটা বাকি আছে গুঁড়ো করতে। একটা সময় হয়তো ওরা যদি ক্ষমতায় থাকে তাহলে এটাও গুঁড়ো করে ফেলবে। আর সাভারে যে স্মৃতিসৌধ আছে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বানানো হয়েছিল, সেটাও হয়তো ভেঙে গুঁড়িয়ে ফেলা হবে। এই সরকার যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে তাহলে দেশের সর্বনাশ হবে। এই দেশকে পুরোপুরি একটা পাকিস্তানের একটা অঙ্গরাজ্য বানিয়ে ফেলবে। তার আগে আমার মনে হয় নির্বাচন হওয়া দরকার এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক, সেটা চাই। যত দেরি হবে তত খারাপ হচ্ছে। একটা কথা খুব মানে জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে আমি একদম শুরুতে সেটা উল্লেখ করেছিলাম যে মুক্তিযুদ্ধকালে এরকম বহু ঘটনা ঘটেছিল। আপনিও যদি একটু এরকম কিছু শেয়ার করেন ভালোই হয়। সেটা হচ্ছে যে বাংলাদেশে যে নির্যাতিতা বীরাঙ্গনাদের কথা আমরা শুনেছিলাম সেই সময়, তো তাদের তো সমস্ত কিছু নষ্ট করে দেওয়া হয়েছিল, বেআব্রু করা হয়েছিল, যতটা নৃশংসতা দেখানো সম্ভব দেখানো গিয়েছিল। তাদের বাড়িঘর ছিল না, তাদের পরিজন ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না। তখন মুজিবুর রহমান এই কথা বলেছিলেন যে এই তো 32 ধানমন্ডির বাড়ি রইল, একটা পার্মানেন্ট ঠিকানা হলো, আর বাবা তো আমি আছি। তো এগুলো হবেই। এখন যত তাড়াতাড়ি সম্ভব এই সরকারকে দমন করা যায় বন্ধ। কিন্তু নির্বাচনটাই তো নিয়ে তো একটা জটিলতা, একটা ধোঁয়াশা। তো নির্বাচন দিতেই হবে। আসলে মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি, রাজনৈতিক শক্তিগুলো আছে, রাজনৈতিক দল, তারা সবাই জানে কি হচ্ছে, কি হতে যাচ্ছে। তাদের সবাইকে এখন আন্দোলন করতে হবে এই সরকারের বিরুদ্ধে, তাছাড়া উপায় নেই। এখন তো আওয়ামী লীগকে প্রায় কোণঠাসা করে দিয়েছে, অনেকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, অনেকে জেলে, অনেককে মেরে ফেলেছে, কিন্তু বিএনপি এখনো বাইরে আছে। আমার মনে হয় বিএনপির আর এই সরকারকে সাপোর্ট না করে তাদের আন্দোলন করা উচিত, এবং কমিউনিস্ট পার্টিও এই সরকারের সঙ্গে যুক্ত হয়েছিল, তাদেরকেও আমার মনে হয় বেরিয়ে আসা উচিত। এবং এই জামাতি ইসলামের বিরুদ্ধে আমার মনে হয় সব দলকে এক হয়ে একজোট হয়ে লড়তে হবে, এছাড়া তো আমি উপায় দেখছি না। বারবার বলা হচ্ছে না, বাংলাদেশ থেকে এই আওয়াজ উঠছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। এখন শেখ হাসিনাকে ফেরত নয় দেওয়া গেল, কিন্তু কথা হচ্ছে, মানে আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে দেওয়া গেল ফেরত, কিন্তু কথা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, আমরা যেমন এটা চাই যে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বন্ধ হোক, আমরা তেমন এটাও চাই যে বাংলাদেশ তরতর করে এগোতে থাকুক, সব ক্ষেত্রে এগোতে থাকুক। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার পরেও কি এই দেশটার এখন যা অবস্থা, তার থেকে কোনো উন্নততর অবস্থায় দেশটা পৌঁছবে? কি মনে হয়? না, এখন তো এখনকার মতো খারাপ অবস্থা তো কখনো
আসেনি বাংলাদেশে, আসবেও না। তবে শেখ হাসিনা যদি যদি শেখ হাসিনাকে ফেরত দেওয়া হয়, আমার তো মনে হয় না শেখ হাসিনাকে তারা আবার দেশ চালানোর দায়িত্ব দেবে। শেখ হাসিনাকে হয়তো মেরে ফেলবে বা ফাঁসি দেবে বা জেলে ভরে রাখবে। আমার মনে হয় না যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া উচিত। তবে শেখ হাসিনা হয়তো এর চেয়ে একটু ভালো করবেন, কিন্তু শেখ হাসিনার সময়ও কিন্তু বাক স্বাধীনতা, মত প্রকাশের অধিকার এবং হিন্দুদের অবস্থা কিছুই ভালো ছিল না, অনেক খারাপ ছিল। হিন্দুরা অনেক নির্যাতিত হয়েছে শেখ হাসিনার সময়, এবং মানুষের বাক স্বাধীনতার অধিকার খুব বেশি ছিল না। কিন্তু ব্লগার হত্যা যে হয়েছিল সেই শেখ হাসিনার সময়। আর অনেককে ব্লগারদের দোষ দেওয়া হয়েছে, আর শেখ হাসিনা নিজেও দোষ দিয়েছেন কেন তারা ওই রকম লেখে যে জিহাদিদের হাতে মরতে হয়। তো আমি চাই যে দেশে সুষ্ঠু নির্বাচন হোক, আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করুক, বিএনপি করুক, এবং অন্য যারা রাজনৈতিক দল আছে তারা করুক। তবে জামাতে ইসলামীকে আমার মনে হয় না যে রাজনীতি করতে দেওয়া উচিত, কারণ এটা ধর্মভিত্তিক রাজনীতি, এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত বাংলাদেশে। তো আমি চাই যে ফেরত আসুক ধর্মনিরপেক্ষতা, সংবিধানে ফেরত আসুক, এবং যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা যদি জয়ী হয় নির্বাচনে, তাহলে তারাই নতুন করে সংবিধান গড়বে যেখানে ধর্মনিরপেক্ষতা অথবা সেকুলারিজম অবশ্যই থাকবে, এবং যেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব বাঙালিরই এবং যারা আদিবাসী আছেন সবারই যেন নিরাপত্তা থাকে, যেন গণতন্ত্র, সুষ্ঠু গণতন্ত্র থাকে, যেন বাক স্বাধীনতা, মত প্রকাশের অধিকার, যেন মানবাধিকার থাকে দেশটায়। এমন রাজনীতিক সুস্থ মুক্ত চিন্তায় বিশ্বাসী রাজনীতিকরা যদি ক্ষমতায় আসে, তাহলে দেশটা নিশ্চয়ই উন্নতি হবে। দিদি, এটা যে অভিযোগটা উঠছে না যে উর্দুকে জাতীয় ভাষার স্বীকৃতি দেওয়ার চেষ্টা শুরু হয়েছে বাংলাদেশে, এটা কি মানে সত্যি বলে আপনার মনে হয়, বা মানে এটা কি করা সম্ভব? আমার মনে হয় না এটা করা সম্ভব, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু উর্দু ভাষা জানে না। যারা খুব মৌলবাদী, যারা ধর্মান্ধ, যারা অশিক্ষিত, মূর্খ, ওরা মনে করে যে উর্দু হচ্ছে উপমহাদেশের মুসলমানদের ভাষা, এবং তারা মনে করে যে বিশ্বের সমস্ত মুসলমানের ভাষা হচ্ছে আরবি। সে কারণে বাংলার ভেতরে প্রচুর আরবি শব্দ ঢোকাচ্ছে, জোর জবরদস্তি ঢোকাচ্ছে, উর্দুও ঢোকাচ্ছে। তো এতে করে তো আর মানে ইসলাম ধর্ম পালন হয় না। বাংলা ভাষায় কথা বলেও, বাংলা ভাষায় লিখে পড়েও, তারপর বাংলা সংস্কৃতি সাহিত্য চর্চা করেও কিন্তু ধর্ম পালন করা যায়, এতে কোনো অসুবিধে হয় না ধর্মে। তবে বাংলাদেশে মূর্খ এবং অশিক্ষিত ধর্মান্ধের সংখ্যা এত বেড়ে গেছে, জিহাদিদের সংখ্যা এত বেড়ে গেছে, এবং এর জন্য আমি দায়ী করি, ওরা তো নিজেরা বাড়েনি। এই যে এত মসজিদ মাদ্রাসা গড়া হয়েছে, হাসিনার অবদানও অনেক বেশি জিহাদি গোষ্ঠী তৈরি করাতে। তিনিও প্রচুর মাদ্রাসা তৈরি করেছেন, দরকার ছিল না। তিনি প্রচুর মসজিদ তৈরি করেছেন, দরকার ছিল না। এই যে শেষে তিনি 560টা মডেল মসজিদ তৈরি করেছেন, ওখানেই কিন্তু হাসিনা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। সুতরাং এগুলো তার বিপক্ষেই গেছে। যে জিহাদিদের তিনি লালন পালন করেছেন, যে ধর্মান্ধদের তিনি লালন পালন করেছেন, ওরাই কিন্তু হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। এখন কথা হচ্ছে যে এই ধর্মকে ব্যবহার করা কোনো রাজনীতিকের উচিত নয়। শেষ পর্যন্ত এগুলো বুমেরাং হয়ে তাদের উপরেই পড়ে। তো আমি মনে করি যে এটা থেকে এখন যে সরকার আছে তাদের থেকে শিক্ষা পেয়েছে অনেক রাজনীতিক। তারা এখন আর ধর্মকে ব্যবহার করবে না রাজনীতিতে, আর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হবে। এটা মানুষের কল্যাণের জন্যই হবে, দেশের কল্যাণের জন্য নিষিদ্ধ করতে হবে। ধর্ম মানুষের ব্যক্তিগত ব্যাপার,
সমাজের কোনো ধর্ম থাকতে পারে, রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না, এবং ধর্ম এবং রাষ্ট্রকে অবশ্যই পৃথক করতে হবে, না হলে ভবিষ্যৎ খুব অন্ধকার। না, আমি দিদি একটা কথা একটু জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে যে একটা অভিযোগ উঠছে যে ইতিহাসকে বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে, ইতিহাস বিকৃত করার চেষ্টা হচ্ছে, রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, জাতীয় কবি হিসেবে নজরুল ইসলামকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, সেটা নিয়ে কোনো মানে আপত্তি নেই। নজরুল ইসলামকে জাতীয় কবি করা হচ্ছে, হোক, কিন্তু রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে সেটা না হওয়াই বাঞ্ছনীয়। কিন্তু কথা হচ্ছে যে যদি ইতিহাস বদলে যায়, তাহলে যে ছাত্র সমাজকে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে তারা মিছিল করছে রাস্তায় নেমে, তাদেরকে বোঝাবে কে? এই যে উর্দুর মধ্যে মানে উর্দুর প্রাবল্য, বাংলা শব্দের মধ্যে বা বাংলা বাক্যের মধ্যে যদি উর্দুর প্রাবল্য থাকে, আরবির প্রাবল্য থাকে, তাহলে সেইটা পরিশোধনের জায়গা, পরিমার্জনের জায়গা, এটা এই পাঠটা কারা দেবে? তাহলে যুব সমাজকে কারা বলবে, শিক্ষিত কারা করবে? হ্যাঁ, এই যে নির্বাচনে যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আসে, তাহলে তারাই করবে, তারাই এই জনগোষ্ঠীকে শিক্ষিত এবং সচেতন করবে। আমরা চাই তেমন রাজনীতিক আসুক ক্ষমতায়, কারণ মানুষের তো খুব শিক্ষা হয়েছে এই ধর্মভিত্তিক রাজনীতি কি দিতে পারে মানুষকে, এই জামাতে ইসলামীর কি উদ্দেশ্য ছিল এই দেশকে একটা নরক বানানোর, সেটা সবাই তো বুঝে গেছে। এখন মানুষ নির্বাচনের সময় সচেতন হবে কাকে ভোট দেবে, এবং ভোটে যারা জিতে যারা আসবে তাদের অবশ্যই এই দেশকে এই ধর্মীয় মৌলবাদ মুক্ত করতেই হবে, না হলে তাদেরও পরিণতি এমনই হবে, তারা আর জনগণের সমর্থন পাবে না। কারণ এখন জনগণ অনেকটাই সচেতন হয়েছে। জুলাই আন্দোলনে যারা ছিল, আসলে আওয়ামী লীগ ছাড়া প্রায় সবাই তো জুলাই আন্দোলনের পক্ষে ছিল। আমি অবশ্য একে জুলাই আন্দোলন বলি না, আমি একে ইসলামী বিপ্লব বলি। জুলাই অগাস্টে যেটা হয়েছে সেটা এক ধরনের ইসলামী বিপ্লব। সেখানে সেই আন্দোলনকে যারা সমর্থন দিয়েছিল তারা কিন্তু এখন অনেকেই সরে এসছে, তারা সমর্থন দিচ্ছে না এই সরকারকে। তারা ভুল বুঝতে পেরেছে। কারণ আসলে এই যে জামাতি জিহাদি জঙ্গি যে নেপথ্যে ছিল আন্দোলনের, তা তো বেশিরভাগ মানুষই জানতো না। তারপর ধীরে ধীরে দেখেছে যে কারা ছিল নেপথ্যে। বেশ, দিদি আমাদের এতটা সময় দিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমি জানি না যে বাংলাদেশের বাতাসে লাশের গন্ধ, তার তীব্রতা আপনাকে কতটা কষ্ট দেয় এখনও, কিন্তু আমাদের সঙ্গে যতটুকু শেয়ার করলেন আমি বুঝলাম যে সত্যি দূরে হয়তো আছেন দেশের থেকে, কিন্তু তারপরেও চিন্তা হয় সোনার বাংলা আবার কবে সোনার বাংলা হবে। যাই হোক সাহেব, অনেকগুলো পয়েন্ট নোট ডাউন করেছেন, আমি একে একে শুনবো, তবে একটু সংক্ষিপ্ত সময়। আফসারি সাহেব বলেন। জি, আমাকে দ্বিতীয়বার কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। তবে আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের এই অনুষ্ঠানের মূল নিয়ামক হলো দর্শক শ্রোতা। তারা বোঝেন, আমি বিশ্বাস করি তারা বোঝেন কে কার পক্ষে কিভাবে কথা বলছে। আজকের আলোচনায় দুইজন বাংলাদেশি সহ, আমরা তিনজন বাংলাদেশি, ওই দুইজন সহ আর বাকি সবাই বাংলাদেশের বিপক্ষেই কথা বলেছেন বর্তমান পরিস্থিতি এবং সরকারের বিরুদ্ধে। আমি সপক্ষে কথা বলছি, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আপনারা সবাই উপকৃত আচ্ছা, হবেন। আমি আফসারি সাহেব একটা কথা আপনাকে বলি মাঝখানে, আপনিই বলবেন। সেটা হচ্ছে যে বাকি যারা আপনি বলছেন না যে বাংলাদেশের বিপক্ষে কথা বলেছেন, আমি যদি একটু ঘুরিয়ে বলি যে তারা তাদের দেশের সপক্ষে কথা বলেছেন, আপনি কি আমাকে সমর্থন করবেন? আমি প্রমাণ দেব কে কি কথা বলছে। দর্শক শ্রোতারা বড় বিচারক। না, আমি যেটা বললাম আর কি, সেইটার একটু উত্তরটা নিয়ে নি, যে যারা বলছেন বাংলাদেশের বিপক্ষে বলেছেন, তারা বাংলাদেশের বিপক্ষে বলেছেন নাকি তারা তাদের দেশের সপক্ষে বলেছেন? না, তাদের দেশের সপক্ষে বলেননি। আমার কথা এটা প্রকাশ হবে তো। ঠিক আছে, বলুন সংক্ষেপে। তসলিমা নাসরিনের সাথে আজকে আমার প্রথম কোনো একটা অনুষ্ঠানে দেখা হলো, এবং আপনার মাধ্যমে আপনাকে ধন্যবাদ। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, আমরা একই কলেজের ছাত্র, আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, সেই হিসাবে উনি আমার প্রাক্তন ভাবি। তো প্রাক্তন ভাবির বই পড়েছি, ওনার সম্পর্কে আমি ভালো করেই জানি। এই প্রাক্তন ভাবি আওয়ামী লীগ, উনি যাদেরকে সমর্থন করেন, জামাতকে ভয় পান, তাদের ক্ষমতায় থাকা অবস্থায় উনি দেশে যেতে পারেননি। আর ওনাকে নিশ্চিত করার জন্য আমি বলছি, জামাত বাংলাদেশের সরকার গঠন করা অলীক চিন্তা। আমি মেজর আফসারি বলছি, আগামী নির্বাচনে যদি জামাত ক্ষমতায় আসে, আমি রাজনীতি ছেড়ে দিয়ে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করব।
আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আগামী নির্বাচনে কোনো ক্রমেই জামাত ক্ষমতায় আসবে না। কিন্তু নির্বাচনটা জামাত কবে হবে? বাংলাদেশের বিরোধিতা করেছে, তারা বাংলাদেশে ক্ষমা চায়নি অন্যায় করে। আমরা জামাতের বিরুদ্ধে সবসময় কথা বলছি, এরকম অনেক দল বাংলাদেশে আছে। আমি তসলিমা নাসরিনকে আফসারি সাহেব নিশ্চিত কিছু কি করছি, খবর পেয়েছেন কবে নির্বাচন হবে? আমি আসতেছি, আমার কথাগুলো আগে শুনেন, আমি দেব। হ্যাঁ। আমি বিশেষ করে বিজেপির যে নেতা হ্যাঁ। বলেছে সেগুলোতে সবগুলো আসবো দ্রুত। একটু দর্শক সংক্ষেপে, শ্রোতারা একটু বিবেচনা সংক্ষেপে করবে, আফসারি সাহেব। তসলিমা নাসরিনকে আপনি কতটুকু সময় দিয়েছেন আর আমাকে কতটুকু সময় দিচ্ছেন, ওনাকে কতটুকু না সহযোগিতা না, করেছেন, তসলিমা আমাকে নাসরিনকে কতটুকু অসহযোগিতা করছেন। তসলিমা নাসরিনকে তো আমরা রোজ পাই না। আপনি কথা বললে তো আমি কথা বলতে পারবো না। আপনাকে তো আমরা পাচ্ছি, আমাদের সৌভাগ্য যে আপনাকে আমরা মাঝে মাঝেই পাই। তসলিমা নাসরিন তো আপনাদের সাথেই আছে। না 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 না, আমরা ওনাকে পাই না, আমরা ওনাকে পাই না মেজর সাহেব। ঠিক আছে, আপনি বলুন 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 বলুন। না, আপনাকে তো আমরা মাঝে মাঝে পাই, ওনাকে পাই না। বলুন। হ্যাঁ, আমাকে কথা বলতে দেন, আমাকে কথা বলতে দেন। শোনেন, নিঝুম মজুমদার বলেছেন আমরা লুডো খেলি, হাঁটুতে বুদ্ধি। আমি ওনাকে ইয়ে করব না। উনি বলেননি কার হাঁটুতে বুদ্ধি? আপনি গায়ে মাখছেন কেন? সেনাবাহিনীর লোকদের। হ্যাঁ, কোন সেনাবাহিনী কার কথা বলছে? আপনি কেন গায়ে মাখছেন আফসারি সাহেব? উনি তো কারণ নাম করে বলেননি। সদস্য, আমিও যুদ্ধে যাব এই সেনাবাহিনীর সাথে। আপনার খারাপ লাগছে কেন নিঝুমের বিরুদ্ধে কথা বললে? আপনার গায়ে লাগছে কেন? আপনি না না, উনি তো কারুর হয়ে কারুর বিপক্ষে কোনোটাই বলেননি আফসারি সাহেব। আপনি ওনার পক্ষ নিয়ে কথা বলছেন কেন? আমি ওনার পক্ষে বলিনি, আমি বলছি উনি তো কারুর নাম নিয়ে বলেননি। আপনার কেন মনে হচ্ছে উনি আপনাকে বলেছে? মূল বিষয় থেকে সরে যাচ্ছে। এইভাবে আমি আসতে চাইনি আপনার অনুষ্ঠানে, আপনাদের রিকোয়েস্টে এসেছি। আপনারা কথা বলতে দেন না, আপনারা সুবিধা মতো সুযোগ মতো কাউকে কথা বলতে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন না। মনিদা যে প্রশ্নগুলো করেছিলেন ওগুলো উত্তর দিন। কথাই বলতে দিচ্ছেন না। উনি বলেছেন বাংলাদেশ সেনা সদস্যরা শেখ হাসিনাকে পাঠিয়ে দিয়েছে। এই কথা আমি সর্বপ্রথম মিডিয়াতে বলেছি। আচ্ছা, শেখ হাসিনা পালিয়ে যায়নি, কেউ তাকে হেলিকপ্টারে তুলে পার করে দিয়েছে। তার তদন্ত হবে একদিন, বিচারও হয়তো হবে একদিন, অপেক্ষা করতে হবে আপনাদেরকে। শুনেন, উনি বলেছেন যে এই দেশ পাকিস্তান বানানোর জন্য চেষ্টা চলছে। আমিও গ্যারান্টি দিয়ে বলছি এটা পাকিস্তানও হবে না, ভারতও হবে না, চীনও হবে না, আমেরিকাও হবে না, গ্যারান্টি দিয়ে বললাম। ওই মজুমদার সাহেব বলেছেন পাকিস্তান করার জন্য এগুলো হয়েছে। এবং উনি বলেছেন যে একেবারে যে বাংলাদেশের যারা হাঁটুতে বুদ্ধি লুডো খেলে, আমরা কি খেলি সেটা আপনারা ওনার মুখে শুনলেন। এটা কতটুকু সত্য দর্শক শ্রোতারা বলবে। আর উনি কি খেলেন তা ভিডিওতে ভাসছে, সবাই দেখছে। তো আমি আসি, আপনাদের বিজেপির যে নেতা সম্ভবত উনি কিছু প্রশ্ন আমাকে করেছেন, সেই উত্তরটা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের বিরোধিতা করেছি বলেছেন, আমি ভারতবর্ষের বিরোধিতা করিনি। উনি একজন রাজনীতিবিদ, হয়তো ওনার বোঝা উচিত। আমি প্রশংসাও করেছি। আমি বলেছি একবেলা না খেয়ে আমাদেরকে খাইয়েছেন। আমি বলেছি কিছু সংখ্যক মিডিয়া এবং কিছু সংখ্যক সদস্য এই বাংলাদেশের বিরোধিতা করছে, মোদী সরকারকে সহযোগিতা করছে। আপনারা ট্রাম্পের উপরে অনেক ভরসা করেছিলেন, কিন্তু শিকল আর পায়ে আর হাতে শিকল বেঁধে আপনাদেরকে পাঠাচ্ছে, সেই ব্যাপারে আপনারা কথা বলছেন না। আসেন, 15ই আগস্টের আগের কথা আমরা বলি না, কে বলেছে? 15ই আগস্টের আগে যে এই ভারতের সহযোগিতায় যে আমরা বলতাম আঙ্গুল বাহিনী, যেটা জাতীয় রক্ষী বাহিনী, সেনাবাহিনীকে খাটো করার জন্য করা হয়েছিল। নিঝুম মজুমদারদের মতো বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ সরকারও এই বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে, ভারতকে খুশি করার জন্য। আপনি 57 জন অফিসারকে হত্যা করার সময় ভারতের সহযোগিতা ছিল, তা আজ তদন্তে বেরিয়ে আসছে। তো সুতরাং নিঝুম মজুমদার, আমাদের দুর্ভাগ্য, আপনাদের সৌভাগ্য, ভারতের সস্তায় বাংলাদেশে সস্তায় দালাল কেনা যায়। সেই মীর জাফর থেকে শুরু করে খন্দকার মোস্তাক তো বঙ্গবন্ধুর বিরুদ্ধে মুনাফিকি করেছে, এবং মইনিউ থেকে শুরু করে অনেকে দালাল আছে, এখনো দালালরা বেরিয়ে তাদের রেট অনুযায়ী দালালি করছে। তো আমি ওই নেতাকে বলছি আমি ভারত বিদ্বেষী নই, আমি বলেছি কিছু কিছু ক্ষেত্রে এগুলো ঘটছে। আজকের অনুষ্ঠানে আপনারা বাংলাদেশের নির্বাচিত সরকারকে দোষারোপ করছেন। আমরা ওখানে একটা বিদেশি, ইউনিস কোনোদিন বাংলাদেশের বাসিন্দা ছিল না, আপনিও জানেন এটা ভালো করে। আপনি ভারতবর্ষের সর্বাধিক লোক যাকে ভোট দিয়েছে, যার মেজরিটেরিয়ান গভর্নমেন্ট আছে, নির্বাচিত প্রতিনিধি আছে, পৃথিবীর শক্তিশালী দেশ আমেরিকা, ট্রাম্প যাকে বন্ধু বলেন গায়ে টেনে নিচ্ছে, ফ্রান্সের প্রেসিডেন্ট যাকে ফ্লাইটে তুলে দিচ্ছে, আপনি তার বিরোধিতা করছেন আর বলছেন যে কিছু সংখ্যক লোক মোদির সাথে আছে। এটা ভারতের বিরোধিতা নয়। এখন আমার সময় আবার আপনি নিয়ে নিচ্ছেন। আমার
বিরোধিতা করার অধিকার আছে পৃথিবীর যে কোনো ব্যক্তি, লাইনে যে কোনো প্রতিষ্ঠান। এটাই গণতন্ত্র। আপনি ধৈর্য ধরে শুনবেন, পরবর্তীতে উত্তর দেবেন। এটাই হলো গণতন্ত্রের সৌন্দর্য। আমি তো বিরোধিতাই করব। আমি কি আপনার পক্ষে কথা বলতে এসেছি এখানে? এটাই নিয়ে তো শো। কেন বিরোধিতা? এটা নিয়েই শো। কেন বিরোধিতা? না খেয়ে আপনাকে খাইয়েছি, কোন রক্তের কথা বলছেন? কেন বিরোধিতা? এটা নিয়েই তো শো। রাজনীতিবিদ আমাকে কথা বলতে দিচ্ছেন না। আমি কেন এত শত্রু হয়ে গেলাম আপনার? এবং আরে আপনাকে তো সেটাই বলছি, কেন বিরোধিতা? আপনি বলুন, ভারতবর্ষ আপনার কোন পাকা ময়ে নষ্ট করেছে যে ভারতবর্ষের জন্য এত বিরোধিতা কিসে? আপনার কথায় কোনো বিশ্বাস করি নাই। আমি তো আপনার কথা শুনেছি। আপনি ভুল তত্ত্ব দিচ্ছেন, আমার মুখে কথা বসিয়ে দিচ্ছেন। কিছু সংখ্যক লোক মোদিকে সাপোর্ট করেনি। মোদিজি এখানে ইলেক্টেড মেজরিটেরিয়ান গভর্নমেন্ট। আপনি তো ভুল খণ্ডন করার। আচ্ছা বেশ, আফসারি সাহেব আপনার ভারত বিরোধিতার কারণটা একটু শর্টে মেজর সাহেব প্লিজ একটু ছোট করে বলুন ভারত বিরোধিতার কারণ কি। আমি বাকিদের কাছে যাব, প্লিজ বলুন, খুব ছোট করে বলুন কি কারণে ভারত বিরোধিতা। ওই যে যিনি সত্য বলছেন, ভুল বলছেন, ওনাকে দিয়ে দেন। আমি ভুল বললাম না সঠিক বললাম, এটা তো পরবর্তীতে। না ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি বলুন আপনার ভারত বিরোধিতার কারণ কি, আপনি এইটা বলুন। আমি একটা পক্ষে কথা বলছি, সত্যের পক্ষে। আপনারা মিথ্যা বলছেন। আচ্ছা বেশ, বুঝতে পেরেছি। ভারত বিরোধিতার কারণটা বলুন, ভারত বিরোধিতা কি কারণে করছেন, কারণটা বলুন। আমার সময়টুকু নিজম মজুমদার এবং এই নেতাকে দিয়ে গেলাম। সবাইকে ধন্যবাদ। না এক মিনিট আফসারি সাহেব, কিছু অপছন্দ হলে যদি আপনি অনুষ্ঠান ছেড়ে চলে যান, আপনি যদি এসকেপিস্টের তকমা পেয়ে যান সরকার গঠনের আগেই, তাহলে আমরা আপনার উপর ভরসা রাখবো কি করে যে আপনি প্রধান উপদেষ্টা হবেন পরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আপনাকে আমরা দেখতে চাই। আর আপনি যদি এসকেপিস্ট হয়ে যান, তার আগেই একটা আলোচনা সভা ছেড়ে বেরিয়ে যান, তাহলে গোটা দেশ চালাবেন কি করে? দেশ চালানোর মতো বহু লোক আছে। আপনি চালাবেন। আপনার মতো এত সুন্দর যুক্তি, এত সুন্দর তর্ক কেউ করতে পারে না, অন্তত আমি আমার শোতে দেখিনি। আপনি হন প্রধান উপদেষ্টা, আমরা চাই আপনি হন। ইউনূস সাহেব সব কারেক্ট করবে, সব ভালো করবে এমন কিন্তু সে ফেরেশতা নয়, তারও ভুল আছে। আমরা দেশে বসে সমালোচনা করছি। একদমই তাই, আমরা সেই কারণেই চাই নির্ভুল একটা মানুষ প্রধান উপদেষ্টা হন, আর সেটা আপনি। ঠিক আছে, আমাকে যখন আবার সময় দিবেন 1 মিনিট বা 2 মিনিট, ঠান্ডা মাথায় যেন সুস্থভাবে। কিন্তু ভারত বিরোধিতার কারণটা আমার কিন্তু জানা হলো না মেজর সাহেব। জি বলেন, ভারত বিরোধিতা কেন করছেন? কে করছে ভারত বিরোধিতা? আপনার মনে হতে পারে, আপনার মনটাকে পরিষ্কার করুন। আমি ভারতের, আমার অনেক হিন্দু বন্ধু আছে, অকাতরে বলতে চাই যে ভারতের জনগণ আমার বন্ধু, আমি তাদের বন্ধু। আমি ভারতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। যখন ভিসা করবে, আমি যে নেপালে যাচ্ছি। তাতে প্রমাণিত হয় যে আপনি ভারত বিরোধী নন। একটা মিনিট, আপনি বললেন অনেক হিন্দু ভারতের অনেক হিন্দু আমার বন্ধু আছে। ভারত শুধু হিন্দুদের কাজ বললো? আপনার দেশে যত মুসলিম আছে তার থেকে বেশি মুসলিম আমার দেশে থাকে। আপনি ভারত হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান সবার, কিন্তু আপনার বাংলাদেশ আপনি শুধু মুসলমানদেরই করেছেন। আর জামাতি মুসলমান, আমি আবার চ্যানেলের মাধ্যমে বলতে যাই, জামাত কোনো দলের নাম নয়, জামাত একটা মতবাদ। যে মতবাদ বলে শুধু ইসলামই থাকবে আর কেউ থাকবে না, আর সেই আওয়াজ করছে। সংগঠনের নাম সেটা আপনাকে বলতে হবে। সেই সন্ত্রাসীদেরকে আপনারা ঠাঁই দিয়েছেন, যারা বাংলাদেশের ঐতিহ্য, যারা বাংলাদেশের ভুল ভেঙে দিচ্ছে, বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দিচ্ছে, এটা ঐতিহ্য বলছেন? একজন রাষ্ট্রপ্রধানের বাড়ি ভেঙে দিচ্ছে, সেটাকে ঐতিহ্য বলছেন? পুলিশের পোশাক পরে শুনুন ছাত্রদের উপরে অত্যাচার করেছে। শুনুন আফসারি বাবু, আপনি শুনে রাখুন, আপনি জানেন না জেনেও বলছেন, এই দেশের এক প্রধানমন্ত্রী হাজার নেতাকে বন্দী করেছিল। এই দেশের এক প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী হয়েছিল, তাকে বন্দী করেছিল। তা সত্ত্বেও কিন্তু তাকে আমরা বিদেশে পাঠিয়ে দিইনি। আমাদের সাথে আপনাদের পার্থক্য আছে, থাকবে, শিখুন। ভালো যদি কিছু শিখতে পারেন শিখুন। আপনারা যেটাকে বলছেন রাজনৈতিক মতবাদ, সেটা কোনোদিনই রাজনৈতিক মতবাদ নয়। বলুন, আমার ভারতবর্ষে এটা হয়নি। পাকিস্তানে যা হয়েছে আজকে বাংলাদেশে তাই হচ্ছে। পাকিস্তানের যে রাষ্ট্রপ্রধান হয়েছে সেই রাষ্ট্রপ্রধান দেশে থাকতে পারেনি। বেনজির ভুট্টো থেকে শুরু করে পারভেজ মুশারফ, ইমরান খান, কাউকে আপনারা রাখেননি। আর আজকে বাংলাদেশে সেই কাজগুলোই হচ্ছে। এই বাংলাদেশ আমার বাংলা, আমি একজন বাঙাল। শুনে রাখুন, আমার
ঠাকুর দাদা, আমার বাবা কলেজ পর্যন্ত বরিশালে কলেজে পড়াশোনা করেছে, সুতরাং আমি মনে করি আপনি আপনার ঠাকুর দাদা আর আমার ঠাকুর দাদা একই রক্তের। আবার শুনে রাখুন, আমার ঠাকুর দাদা আপনার ঠাকুর দাদা একই রক্তের। স্বীকার করুন আপনার পূর্বপুরুষ হিন্দু ছিল। আচ্ছা, যদি ভুলে না, কম থাকে একবার বেশ স্বীকার বেশ করুন, বেশ বেশ আপনার পূর্বপুরুষ হিন্দু মনিদা ছিল। একটু থামাই। আমি আফসারি সাহেব আপনার কাছেও আসবো, বাকি মৌলবাদ জন্টুদা রক্তে রয়েছেন, ডুবিয়ে জন্টুদা রয়েছেন, তাদের কাছেও আসবো। একটা বিরতি নেব, শার্প ব্রেক প্লিজ, একটা বিরতি নেব। আর আফসারি সাহেব আপনার কাছে আমার অনুরোধ রইল যে উত্তেজক পরিস্থিতি আলোচনা করতে গেলে হতে পারে, কিন্তু আপনি যদি কথায় কথায় অনুষ্ঠান ছেড়ে চলে যাব বলেন, তাহলে আপনার ওপর যে মানুষের ভরসা আছে, অন্তত প্রধান উপদেষ্টা হিসেবে আপনাকে দেখবে, তারা আপনার উপর ভরসা রাখতে পারবেন। আমি জাস্ট আবার বলছি, নিজুমদাকে আজকে পেয়েছি আমাদের সঙ্গে এবং সে কারণে ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করছে আমাদের সঙ্গে। আমি নিজুমদা আপনার কাছে আসবো, খুব বেশি অনুষ্ঠানে আর বাকিও নেই। আমি একটু জানার চেষ্টা করি এগুলোই, যে আমি আবার বলবো যে একটা আন্দোলন, ঠিক আছে, আমরা ভাষা শহীদ তাদের আন্দোলন দেখেছি, আমরা মুক্তিযুদ্ধ সেইটা নিয়ে পড়েছি, কিন্তু কথা হচ্ছে যে এইটার জন্য কিন্তু বাংলাদেশ কতটা প্রস্তুত ছিল আমি জানি না। আমরা সত্যিই যারা বাংলাদেশকে ভালোবাসি, চাই তারা উন্নতি করুক, দেশটা এগিয়ে যাক, আমরা কিন্তু সত্যি কেউ প্রস্তুত ছিলাম না। আমরা ভাবতে পারিনি হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে কিছু অভিযোগ জমা হলো, তৈরি হলো, তো একটা ইলেকশনের মাধ্যমেই তো সেই বিষয়টাকে হ্যান্ডেল করা যেত। এটা কি? হ্যাঁ, খুবই সত্যি কথা। আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার মনে হয় কয়েকটা ব্যাপার, যেমন ধরেন আফসারি সাহেব খুবই মাইন্ড করেছেন হাঁটুতে বুদ্ধি বলার কারণে। দেখুন, ওনার তো উচিত ছিল যে আমি যে ভুল বা আমার কথা ঠিক না এটা প্রমাণ করা। উনি বলছেন যে, উনি আবারও প্রমাণ করলেন যে আমি যা বলছি তাই। কেন বলছি? দেখুন, বিডিআরের যে ঘটনাটা ঘটেছে সেখানে বলছে যে এটা ভারতের সাহায্যে হয়েছে। প্রমাণ কোথায়? কোন আদালতে প্রমাণিত হয়েছে? কোন সভাতে প্রমাণিত হয়েছে? কোথায় প্রমাণিত হয়েছে? কোন তদন্তে প্রমাণিত হয়েছে? সে তদন্ত রিপোর্ট কোথায়? আমরা জানি না। অর্থাৎ এই ধরনের কাউকে খুনি বলে দেওয়া যায় কোনো প্রমাণ ছাড়া। বলেছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠনের নাম। বাংলাদেশে এখনও পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হয়েছে? সন্ত্রাসী সংগঠন বলা হয়েছে? হ্যাঁ, উনার ক্লাবের কর্মকর্তারা যারা ওখানে বসে লুডো খেলেন, দাবা খেলেন, তারা বলতে পারেন। তো উনি যে এইভাবে কথায় কথায় বলেছেন যে উনি চলে যাবেন, আমার ধারণা উনি অল্প বয়সে মেজর পর্যন্তই উনি থাকতে পেরেছেন, বিকজ উনি খুব সম্ভবত এভাবে চলে যেতেন বারবার আপনার সৈন্যদেরকে ফেলে। এই অভ্যাসটা মনে হয় রয়ে গেছে। তো উনি খুব আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছে না যে যদি জামাত কখনো রাজনীতিতে আসে বা বাংলাদেশের রাজনীতি তার ক্ষমতা দখল করে, তাহলে তিনি রাজনীতি ছেড়ে চলে যাবেন। ওনার কথা শুনে আমার এত হাসি পেয়ে গেল। এই ভদ্রলোক কখনো কোনো নির্বাচন করেননি, তার দলের তার কোনো ভক্ত নাই। আমরা বলি যে বাংলাদেশে একজন নায়ক আছে, নায়কের নামটা না বললাম, যে যার কোনো ভক্ত নাই, ঠিক তার এমন একজন রাজনীতিবিদ যার কোনো ভক্ত নাই, যে কোনো দিন ভোট পায় নাই, শুধু ক্যারাম বোর্ড আর লুডো খেলে ক্লাবের মধ্যে। আমি একটা গল্প বলে শেষ করব। এক লোকের চুল ছিল 3টা। সে সবসময় আয়নার সামনে দাঁড়িয়ে নানান কায়দা করে চুল আঁচড়াতো। তো একবার ডান দিকে আঁচড়ায়, একবার বাম দিকে আঁচড়ায়। তো ডান দিকে আঁচড়ানোর পরে সে বলে না ভাল লাগছে না, এটা করে হঠাৎ করে তার আরেকটা চুল ঝরে পড়ে গেল, চুল থাকলো 2টা। আবার চুল আঁচড়ায় বাম দিকে, তার ভাল লাগছে না, আরেকটা চুল পড়ে গেল, চুল থাকলো 1টা। তখন সে রাগ করে বলছে, ধুর শালা, আমি চুলই রাখবো না। তো যার হচ্ছে চুল 3টা, সে আবার ধমক দিচ্ছে আমি রাজনীতিই করবো না। আগে রাজনীতি করুন, 2-3টা ভোট পান, হাঁটুর থেকে একটু উপরে বুদ্ধিটা আসুক। অন্য কাউকে খুনি বলার জন্য একটা কোর্টের রেফারেন্স লাগে, যে অমুক কোর্টে। এই যে বলছে যে আমি ভারত বিদ্বেষী নই, ভারতকে খুনি বলে দিচ্ছে। এটা কি ভারতের সাথে বন্ধুত্বের লক্ষণ? একটা লোককে বলছে, একটা দলকে বলছে সন্ত্রাসী সংগঠন। কোথায় প্রমাণিত হয়েছে? প্রজ্ঞাপন কোথায়? মানে কোনো প্রমাণ দরকার নেই। এই জন্যই বলছি যে যাদের বুদ্ধি হাঁটুর নিচে, তারাই মানুষকে চোর বলে, তারাই মানুষকে অপরাধী বলে। প্রমাণ থাকতে হয়, প্রমাণ নিয়ে কথা বলতে হয়, এটা শেখা উচিত না। বেশ, আমি জন্টুদার কাছে আসবো। জন্টুদা, একটা একটু অন্য প্রসঙ্গ এখানে না উত্থাপন করলেই নয়, কারণ আমরা বারবার এটা নিয়ে কথা বলেছি যে পাকিস্তানের অঙ্গ, যেটা তাসলিমা নাসরিনও বলছিলেন, যে পাকিস্তান চাইছে অঙ্গরাজ্য হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করুক এবং বাংলাদেশের বেশিরভাগ মৌলবাদী যে সংগঠন বা ইত্যাদি তারাও চাইছে এটা হোক। কিন্তু আজকে একটা খবর আমাদের কাছে এলো এবং যেখানে আমরা দেখলাম যে সৌদি, দুবাই এবং ওমান, এই 3টে দেশ তো ছিলই আগে, আর এবার কাতার।
যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই একের পর এক মুসলিম বিশ্ব যে নিয়ন্ত্রক দেশগুলো রয়েছে সেই দেশগুলো বন্ধুত্বের হাত বাড়িয়েছে ভারতের দিকের আগে, আর এবার কাতার। তার কারণ হচ্ছে যে একটা চুক্তি হয়েছে কাতারের সঙ্গে দিল্লির, যেখানে খুব স্পষ্টভাবে একটা বড় সিদ্ধান্তের পথে ভারত হাঁটতে চলেছে। এই চুক্তি বিস্তারিতভাবে আমি আনতে পারবো না সামনে, কিছু জিনিস আমাদের মেনটেন করতে হবে, যাই হোক। কিন্তু আমি যেটা জানতে চাইছি যে তাহলে যেটা দাঁড়ালো, পূর্ব এবং পশ্চিমের প্রতিবেশী যারা ভারতের, তাদের জন্য এই আরব করিডোর বিপজ্জনক হচ্ছে কি? কারণ মুসলিম কান্ট্রিগুলোর সঙ্গে ভারতের বর্তমান সখ্যতা বা তৈরি হতে চলা সখ্যতা, সেই সখ্যতাতে পাকিস্তান বা বাংলাদেশের ভয় পাওয়ার কারণ তৈরি হচ্ছে। এটার বুঝতে গেলে সংক্ষেপে বলি, ক্যারেক্টারটা বুঝতে হবে। বাংলাদেশ বা পাকিস্তান, একটু আগে মণিকাঞ্চনরা বলছিল অনেকগুলো কথা, বাংলাদেশ বা পাকিস্তানের যে ইসলামিজম সেটা হচ্ছে কনভার্টেড ইসলামিজম, মানে ওরা ইসলামেও থাকতে পারেনি, কনভার্ট হিন্দুতেও তারা সেই জায়গায় দোদুল্যমান অবস্থা, অর্থাৎ তুমি অ্যাংলো ইন্ডিয়ানের মতন অনেকটা, ফলে না ঘরকা না ঘাটকা। কিন্তু যে সৌদি আরব বা যেই আরব কান্ট্রিগুলো তুমি কথা বলছো, গলফ কান্ট্রিগুলো ইকোনমিক্যালি যারা খুব স্ট্রং, তারা ভারতকে শুধু ইয়ে করছে না। তুমি গলফ কান্ট্রিগুলো, আমরা মাঝে মধ্যে বিভিন্ন ইয়েতে কথা বলি, আমার একাধিক আর্টিকেলও আছে, গলফ কান্ট্রিতে কিন্তু ওরা নামেই ইসলাম কান্ট্রি, ওখানে আভ্যন্তরীণ সর্বধর্মের সমন্বয়ের স্থিতাবস্থাটা এতটাই উজ্জ্বল যে তুমি জানো খুদ ভারতের প্রধানমন্ত্রী সেখানে গিয়ে বিশ্বের অন্যতম বড় বিষ্ণু মন্দিরটা পর্যন্ত উদ্বোধন করে এসছে। অর্থাৎ এই যে পাঠটা, যারা আমাদের সনাতনী হিন্দুদের মতনই ইসলামের যারা পুরনো পাঠটা, অর্থাৎ যে আদি ইসলামিজমের যে ধারাগুলো নিয়েছে, তারা ইসলামের এমন জায়গাটা পড়তে পেরেছে, কোরআনের সেই অংশটা তারা জানে যেখানে বৈষম্যটার প্রশ্রয় তারা দেয়নি। এই যে বাংলাদেশের যে খেজুরে হুজুর বা পাকিস্তানের, তারা এই পাঠটা দুর্ভাগ্যজনকভাবে সত্যি মেজর সাহেবরা পড়তে পারেননি বলে আজকে তারা ইসলামিজম মানে বোঝেন যে কাউকে ছোট করা, অন্য ধর্মকে কাফের বলা। আমি তোমাকে পরিষ্কার বলছি যে ভারতের সাথে গলফ কান্ট্রির যে সখ্যতা, সেটা শুধু এই সরকারের সময় নয়, বিগত প্রত্যেকটা সরকারের সময় যে প্যাসেজ ইকোনমিক্যাল করিডোরগুলো হচ্ছে, এই করিডোরগুলো পাকিস্তানকে বাইপাস করে যেটা হচ্ছে এতদিন পর্যন্ত, পাকিস্তান এশিয়ার যেহেতু মাঝখানের অংশ, ভারতের ক্ষেত্রে একটা প্রবলেম ছিল, তাতে ভারত কিন্তু ইকোনমিক্যালি খুব স্ট্রং শুধু হবে না, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে এশিয়ার ভারসাম্যটা ভারতের দিকে শিফট করছে। এটা এই খেজুরে হুজুর এবং এই প্রাক্তন মেজর সাহেব, তারা তো শিক্ষিত মেজর সাহেব, তিনি তো ডিফেন্সে ছিলেন বহুদিন, তাদের তো এই জিও পলিটিক্সটা ভালো করে পড়ানো হয়, তারা কেন বুঝতে পারছেন না আমি জানি না। দেখুন মেজর সাহেব, আমি কোনো রাজনৈতিক দল ইন্ডিয়াতে করি না, আমি আমার ভারতবর্ষের যে কোনো পলিটিক্যাল পার্টির যে কোনো ভুল সিদ্ধান্তকে দায়িত্বহীন ভাষায় গালাগালি করি, কিন্তু আমার গায়ে আঁচড় আসে না। কিন্তু আমি আপনাকে পরিষ্কার বলছি, এখনো শতাব্দীর নতুন আয়নায় নিজেকে দেখুন। আজকে বাংলাদেশ যে পরিমাণে তাদের জিডিপি হ্রাস করে চলেছে আগামী গত 5 থেকে 6 মাসের এই আভ্যন্তরীণ গোলযোগের জন্য, বাংলাদেশ রুখে দাঁড়াতে আর পারবে না। ইমিডিয়েট IMF পর্যন্ত আপনাদের ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছে, IMF ঋণ দেওয়া বন্ধ করেছে। যেই ইউনিস সাহেবের এত গুণগান আপনি গাইছেন, 70 কোটি মার্কিন ডলার চেয়েছিল IMF এর কাছে, বলেছে হবে না। আপনার দেশে যা জিএসটি আপনার বাড়িয়ে রাজকোষ পূরণ করার চেষ্টা করছেন, যেহেতু বিদেশি মুদ্রা প্রায় শূন্য, তারপরে যে দ্রব্যমূল্য যে কোনো দিন একটা গণবিপ্লব আপনাদের বিরুদ্ধে হতে যাচ্ছে। শুধরে যান, দেখুন যে মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলোকে নিয়ে আপনারা গর্ব করেন, তারা কিন্তু বাস্তববাদী রাজনীতিটা করে, তারা সবাইকে নিয়ে চলতে শিখেছে, আপনারা শেখেননি। ফলে আজকে একটু আগের খবর, বালুচিস্তানে ওখানকার বালুচপন্থী নেতা পরিষ্কার বলে দিয়েছে, 71-এ যেমন পাকিস্তানের অঙ্গচ্ছেদ হয়ে বাংলাদেশ তৈরি হয়েছে, খুব শীঘ্রই পাকিস্তানও টুকরো টুকরো হয়ে যাবে। আমার কথা যদি বিশ্বাস না হয়, একটু আগে বিবিসির প্রোগ্রামগুলো দেখুন, সব দেখাচ্ছে। ফলে শুধরে যান, মানুষ খেতে না পারলে কোনো হুজুরকে দেখবে না, খালি ধরবে আর পেটাবে। ওই দিন কিন্তু চলে এসছে বাংলাদেশে, যেটা পাকিস্তান আজকে ভুক্তভোগী। যেই পাকিস্তানকে দেখে লাফাচ্ছেন আপনারা, সেই পাকিস্তানের আভ্যন্তরীণ অবস্থা এমন জায়গায়, তারা রাজনীতি করে না, আটার লাইন দাঁড়ায়, সেই জায়গাটা কিন্তু বাংলাদেশে ছিল না। সত্যিকারে করতে আমরা গর্বিত ছিলাম। আমার পাশের
একই সংস্কৃতির একই রক্তের বাংলাদেশ সোনার বাংলা ছিল। হতে পারে সেখানে একটা স্বৈরাচারী সরকার ছিল, কিন্তু স্থিতাবস্থা ছিল। আপনারা কি করলেন 5 মাসে? একবার একজন শিক্ষিত মেজর হিসাবে জিও পলিটিক্স বোঝেন ন্যূনতম এইটুক ধারণার থেকে আপনাকে বলছি, রুখে দাঁড়ান। আপনারা না দাঁড়ালে বাংলাদেশটি কিন্তু আপনারা খুঁজে পাবেন না পৃথিবীর মানচিত্রে। বেশ, আজকে একদম শেষ করব অনুষ্ঠান নিজুমদাকে দিয়ে। নিজুমদা, একটা প্রশ্ন একটু না করলেই নয়, আপনাকে যখন পেয়েছে আমাদের সঙ্গে আজকে এই অনুষ্ঠানে, চিন্ময় প্রভুর বিরুদ্ধে নির্দিষ্টভাবে কি চার্জ রয়েছে আজ পর্যন্ত আমরা কেউ জানতে পারিনি, একটু যদি আপনার কাছ থেকে জানা যায়। আমি আফসারি সাহেব আজকে আর বোধহয় আপনাকে সময় দিতে পারবো না। নিজুমদা, একটু আগে নিজুম আমি এখন নিজুম মজুমদারকে কথা বলতে পারবো না, কারণ আমি একটু শুনে নি, কারণ আপনাকে আমি অনেকবার জিজ্ঞেস করেছি, আপনি উত্তর দিতে পারেননি। প্লিজ নিজুমদা, প্লিজ 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 আফসারি সাহেব প্লিজ, নিজুমদা বলুন। চিন্ময় প্রভুর বিরুদ্ধে আপনার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। তার যেই অভিযোগের ক্ষেত্রে বলা হয়েছে যে ওনার যেই মানে বাংলাদেশের পতাকার উপরে আপনার বাংলাদেশের পতাকাকে অসম্মান করা, এটা হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগের কথা বলা হচ্ছে। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে আমরা সবসময় একটা কথা বলি যে এখানে একটা বিষয় দেখার আছে যে চিন্ময় প্রভুর বিরুদ্ধে অভিযোগের থেকে চিন্ময় প্রভুকে থামানোটা রাষ্ট্র জরুরি মনে করে। এখানে অপরাধটা কিন্তু মূল বিষয় না। আপনি যে প্রশ্নটা আমার কাছে করতে চান সেটা হচ্ছে যে তিনি কি আদৌ কোনো অপরাধ করেছেন? এখনো পর্যন্ত তিনি ইনোসেন্ট, কোনো আদালতে প্রমাণিত হয়নি, ট্রায়াল শুরু হয়নি, শুধুমাত্র হেনস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ফলে চিন্ময় প্রভুর ব্যাপারে আপনি যদি আইনি প্রশ্নটা আমাকে করেন, আইনি অভিযোগটা আনা হয়েছে খুবই হাস্যকর রাষ্ট্রদ্রোহিতা। এবং এই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগটা কে করেছে? রাষ্ট্রদ্রোহিতার অভিযোগটা কি করেছে, কে করেছে? সেখানে পতাকাকে অবমাননার কথা বলা হচ্ছে। অবমাননাটা কিভাবে হয়েছে, তিনি কিভাবে পতাকা অবমাননা করেছে সেটার কোনো ধরনের সেখানে যুক্তি নেই, সেখানে ট্রায়াল শুরুর কোনো চর্চাই নেই। অথচ আমরা বাংলাদেশের পতাকার উপরে আইএসের পতাকা দেখেছি, বাংলাদেশের পতাকার উপরে আপনার জেনেভা ক্যাম্পে পাকিস্তানের পতাকা রেখে দেওয়া হয়েছে, সেটা নিয়ে কোনো কথা নাই। তা আপনি যখন দেখবেন যে একই যাত্রাতে আপনাকে দুই রকমের ট্রিট করা হচ্ছে, তখন আপনি বুঝবেন যে ললেসনেস, অর্থাৎ আইনহীনতার একটা সময়। এবং এইটাই আপাতত বাংলাদেশে চলছে, এটার বিরোধিতা। হ্যাঁ, একদম সংক্ষেপে 10 সেকেন্ড। যে অভিযোগটা এনেছিল সেই বিএনপির নেতা, তিনি পরবর্তীকালে দল থেকে বহিষ্কৃত হয়েছে। সরকার কিন্তু এখনো কোনো অভিযোগপত্র কোর্টে অন্তত দিতে পারেনি। ঠিক কথা। বেশ, আফসারি সাহেব, আপনাকে আজকে আমি আর সময় দিতে পারছি না, আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে। যদি পরবর্তী ক্ষেত্রে আবারও অনুষ্ঠান করার সুযোগ হয়, ডেফিনেটলি আপনার কথা শুনবো, আর না হলে একেবারে প্রধান উপদেষ্টা হিসেবে আপনার মত গোটা বিশ্বের মানুষ দেখবে। আজকে সময় শেষ। প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আমি বিশেষভাবে নিজুমদাকে আরও একবার ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে আজকে এই অনুষ্ঠানে একেবারে সরাসরি স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ নিজুমদা আবারও, এবং আপনারা যারা আমার সঙ্গে ক্যামেরার উপরে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। শেষ